হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়াল হচ্ছে জাভাস্ক্রিপ্টের সবচেয়ে ভীতিকর একটা টপিক, সেটা হচ্ছে ক্লোজার নিয়ে। আমি আমার প্রায় 10 বছরের প্রোগ্রামিং ক্যারিয়ারে আমি খেয়াল করে দেখেছি যে ক্লোজার নামক শব্দটা শুনলেই অনেক জাভাস্ক্রিপ্ট ডেভেলপারের মানে বেশ মধ্যে একটা ভয় কাজ করে। সো আজকের টিউটোরিয়ালের উদ্দেশ্য হচ্ছে এই ভয়টা দূর করা, যেন এই টিউটোরিয়ালটি দেখার পর আপনাদের আর ক্লোজার নিয়ে কোনো ভয় না থাকে। ক্লোজার আসলে কোনো কমপ্লেক্স কোনো টপিক না, এটা জাস্ট হয়তো পরিষ্কার করে বোঝার অভাবে বা বিভিন্ন জায়গায় যে আমরা টিউটোরিয়ালগুলো পাই সেই টিউটোরিয়ালগুলোতে আসলে ইন ডিটেল ব্যাখ্যা করা হয় না বলে ক্লোজার নিয়ে আমরা আসলে একটা ইলিউশনের মধ্যে থাকি যে ক্লোজার আসলে কি শেষ পর্যন্ত বুঝতে পারি না, মনে হয় যে আসলে কি বুঝাইলো। কিন্তু আমার আজকের এই টিউটোরিয়ালের উদ্দেশ্য হচ্ছে যে যেন এটা দেখার পরে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব, যার কারণে ভিডিওটা অনেক বড়ও হতে পারে। প্লিজ বেয়ার উইথ মি, এবং আপনাদের যদি ধৈর্য থাকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি ক্লোজার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো চলুন শুরু করা যায়। ফাংশনের ভিতরে বাইরের কোনো ভ্যারিয়েবল ইউজ করতে হলে প্যারামিটার পাঠিয়ে করতে হয়। যেমন একটা এক্সাম্পল দেখা যাক। ধরলাম আমরা একটা সাম্প নামে একটা ফাংশন ডিফাইন করছি। সেই ফাংশনটা দুইটা নাম্বার প্যারামিটার হিসেবে নেয় এবং তাদের যোগফল রিটার্ন করে দেয়। ফাইনালি আউটপুট পাওয়ার জন্য console.log এর মধ্যে আমি সাম 2 আর 3 এই দুটো সংখ্যা দিয়ে কল করলাম, তাহলে আউটপুট আসার কথা 5। আউটপুট এসছে 5। জাভাস্ক্রিপ্টে এভাবে ছাড়াও আমরা এই প্যারামিটার পাস না করেও একই কাজ করতে পারি। কিভাবে? আমরা এই প্যারামিটার দুটো বাদ দিয়ে দিলাম, 2 আর 3 বাদ দিয়ে দিলাম। আমরা এই ফাংশনের বাইরে 2 আর 3 নামে নাম 1 নাম 2 কে ডিফাইন করে অ্যাসাইন করলাম, আমরা একই আউটপুট পাচ্ছি 5। তো জাভাস্ক্রিপ্ট এটা কিভাবে করে? এটা খুবই অদ্ভুত না? যে একটা ফাংশন, তার মধ্যে আমি কিছু ভ্যারিয়েবল ইউজ করেছি, যে ভ্যারিয়েবলগুলো আসলে আমি এই ফাংশনের দুনিয়ার মধ্যেই নাই, এই ফাংশনের বাইরের দুনিয়াতে আছে। মানে এই ফাংশন যে দুনিয়ায় ছিল, মানে এই ফাংশনটা যে দুনিয়াতে ক্রিয়েট হয়েছে সেই দুনিয়াতে আছে, তার মানে এই ফাংশনের প্যারেন্টের মধ্যে আছে। সো আমি এর আগে স্কোপ নিয়ে একটা ভিডিও করেছিলাম। এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেসিক স্কোপ কনসেপ্ট, যে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে প্যারেন্টের সব কিছুর অ্যাক্সেস তার চাইল্ডের কাছে থাকে। হ্যাঁ, এবং যদি এই ফাংশনের মধ্যে আরও অনেক ফাংশন থাকতো তাহলে একদম লাস্ট চাইল্ডটাও এই নাম 1 নাম 2 কে অ্যাক্সেস করতে পারতো। তো সোজা কথা, প্যারেন্টে যা আছে সব কিছু চাইল্ডের অ্যাক্সেস আছে, কিন্তু চাইল্ডের কোনো কিছুতে আবার প্যারেন্টের অ্যাক্সেস নাই। লাইক আমি যদি এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিফাইন করতাম, সেই ভ্যারিয়েবলটাকে আমি যদি এই ফাংশনের বাইরে অ্যাক্সেস করতে চেতাম, সেটা আমি আবার পারতাম না। সো আমি স্কোপ ভিডিওটাতে ডিসক্রাইব করেছিলাম। আপনারা যদি স্কোপটা আরেকবার একটু রিফ্রেশ করে আসতে চান তাহলে আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সো এই গেল স্কোপের ব্যাপারটা। তো আমি এই যে বললাম যে এই যে স্কোপ সিস্টেমটা, এটাকে যদিও থিওরিটিক্যাল ল্যাঙ্গুয়েজে লেক্সিক্যাল স্কোপিংও বলা হয়, তো সেটা যাই হোক। তো স্কোপ যে এই যে কনসেপ্টটা, আপনাদের মনে হতে পারে যে স্কোপ দিয়ে আমি কেন ডিসকাশন শুরু করছি, কারণ আজকের টপিক তো আসলে ক্লোজার। সো ক্লোজার এবং স্কোপ এই জিনিসটা আসলে ইন্টার রিলেটেড, দ্যাটস ওয়াই আমি স্কোপটাকে ইন্ট্রোডিউস করেছি। সো এই যে আমরা বললাম যে লেক্সিক্যাল স্কোপিং, যে একটা প্যারেন্টের জিনিসকে আমি শুধুমাত্র চাইল্ড অ্যাক্সেস করতে পারবে, কিন্তু চাইল্ডের জিনিসটাকে প্যারেন্ট অ্যাক্সেস করতে পারবে না। বারবারই বলছি যে এইভাবেই হয়, মানে এটা একটা কনভেনশন, এটা এরকম বলে দিচ্ছি, বা এটা জাভাস্ক্রিপ্টের গাইডলাইন, এটা আমরা ধরে নিচ্ছি। কিন্তু জিনিসটা কিভাবে কাজ করে, যখনই কিভাবে উত্তর খুঁজতে যাব তখনই আসলে ক্লোজারটা আসবে, এবং ক্লোজারটা আমাদেরকে বুঝতে হবে। সো ক্লোজার শব্দের অর্থটা কি? ক্লোজার শব্দের অর্থ হচ্ছে বন্ধনী, মানে ব্র্যাকেট। হ্যাঁ, মানে আমি জড়িয়ে ধরে রেখেছি আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম অনেকটা। সো সেটা কিভাবে, মানে সেই নামটা কিভাবে আসলো সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। সেটা বোঝার জন্য আমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে যখন আমরা কোনো ফাংশন লিখি, সেই ফাংশনটা জাভাস্ক্রিপ্টের কাছে কিন্তু একটা অবজেক্ট। জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা ফাংশন একটা অবজেক্ট। সো তার মানে অবজেক্ট যেরকম আমি console.log করে প্রিন্ট করতে পারি, আমি সেরকমভাবে এই ফাংশনটাকে এখন console.log করে প্রিন্ট করবো। আমি এটাকে কল না করে জাস্ট ফাংশন বডিটাকে আমি প্রিন্ট করছি। লগ দেব না আমি, সেই ক্ষেত্রে আমি dir দিলাম, কারণ লগ দিলে একদম জাস্ট ফাংশন বডিটা প্রিন্ট হয়ে যাবে। আমি dir দিলে যেটা হবে, console.log এরই আপডেটেড ভার্সন, সে যেটা করবে একটা অবজেক্টের ডিটেল প্রত্যেকটা প্রপার্টিকে আমাদের সামনে একবার দেখাবে। এই যে আমি একটা অবজেক্ট আকারে আউটপুট পেয়েছি, এবং আমি যদি এটা খুলি অনেক কিছু আছে, তার মধ্যে লাস্টে দেখা যাচ্ছে স্কোপ বলে একটা প্রপার্টি আছে। সেই প্রপার্টির মধ্যে
গ্লোবাল নামে একটা জিনিস আছে, তার মধ্যে অনেক কিছু আছে আবার। সো এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমি প্রিন্ট করেছি, তো এই ফাংশনটা কেন আবার গ্লোবালকে নেবে? সে তো তার তো একটা নিজস্ব দুনিয়া আছে, কিন্তু খেয়াল করেন সে কিন্তু তার গ্লোবাল দুনিয়া মানে তার ঠিক আগে যে ওয়ার্ল্ডটা আছে, যে এনভায়রনমেন্টটা আছে, তার যে প্যারেন্ট, তাকেও সে জড়ায় ধরে রেখেছে। মানে সে এই ফাংশনটা সবসময় তার প্যারেন্টকে ক্যারি করে, জড়িয়ে ধরে রাখে। একটা রেফারেন্স, প্যারেন্টের একটা রেফারেন্স সে নিজের কাছে রাখে। যে প্যারেন্টের রেফারেন্স নিজের কাছে রাখে মানে প্যারেন্টের দুনিয়ায় যদি কোনো কিছু ঘটে, তাহলে যে ভ্যারিয়েবল ঘটে মানে সোজা কথা বলতে প্যারেন্টের ওইখানে যদি কোনো ভ্যারিয়েবল চেঞ্জ হয় বা প্যারেন্টের ওখানে যদি কোনো ভ্যারিয়েবলকে প্রয়োজন হয় ইউজ করার, তাহলে সে যেন করতে পারে। এইটাই হচ্ছে ক্লোজারের কনসেপ্ট, যে সে তার নিজের দুনিয়ার বাইরে যে যে জিনিসগুলো তার প্রয়োজন হবে, যে যে ভ্যারিয়েবলগুলোকে সে ইউজ করেছে, সেই ভ্যারিয়েবলগুলোকে ট্র্যাক রাখার জন্য সে আসলে তার প্যারেন্ট এবং তার প্যারেন্ট যত আছে সবাইকেই সে আসলে ক্লোজ করে রেখে দিবে, নিজের মধ্যে রেখে দিবে, রেফারেন্সটা রেখে দিবে। ঠিক আছে? সো এই জন্য আমি বলছিলাম যে এই যে এক্সাম্পলটা আমরা দেখলাম, এইটাও একটা খুবই সিম্পলিস্টিক ওয়েতে একটা ক্লোজারের এক্সাম্পল, ক্লোজারের সবচেয়ে সহজ এক্সাম্পল। যদিও ক্লোজার বলতে আমরা সাধারণত অনেকে ফাংশনের মধ্যে একটা আরেকটা ফাংশন আছে এই জিনিসটা, এরকম কেসগুলোকে ক্লোজার হিসেবে এক্সাম্পল দেয়, বাট সেটা আমরা দেখব। বাট একদম বেসিক যদি বলি, এইটা ইটসেলফ, এই ফাংশনটা ইটসেলফ ইজ এ ক্লোজার। কারণ সে কি করছে, তার বাইরের দুনিয়াতে থাকা কোনো জিনিসকে ক্যারি করছে। আমরা এটাকে আরো ক্লিয়ার করে বুঝতে পারবো যদি আমি এই জায়গাটাতে তো ডাইরেক্ট এটা রিটার্ন করেছিলাম, তা না করে আমি যদি এর মধ্যে আরেকটা ফাংশন রিটার্ন, ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন রিটার্ন করছি, রিটার্ন করলাম, এবং তার মানে কি এই ফাংশনটা এই জাস্ট সিম্পলি এই ফাংশনটাকে রিটার্ন করে দিচ্ছে। তাহলে আমি এখানে যদি আরেকটা ফাংশন, আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, নিয়ে সেটাকে আমি যেটা করলাম, সাম ফাংশনটাকে কল করে দিলাম, তাহলে কি হলো যে এই যে সাম ফাংশনটা সে যেটা রিটার্ন করে সেটা মাই ফাংকের মধ্যে আসলো, তার মানে এই ফাংশনটা আসলো। আমি যদি এখন এই ফাংশনটাকে console.dir করি, মাই ফাংকে আমি ইয়ে করছি, মানে আমি আসলে এই ফাংশনটাকে console.dir করছি। ভুল কি করলাম, ডট মিস করেছি, দিলাম এই যে। সো এখনো আমি দেখছি কি হচ্ছে, সে কিন্তু এই যে নাম1 এবং নাম2, তার মানে কি এই ফাংশনটা কিন্তু এখনো এখানে আমরা দেখছি যে গ্লোবালকে ধরে রেখেছে, মানে এর ভিতরের যে ফাংশন সেও কিন্তু এই গ্লোবালকে ক্যারি করছে, এই একই গ্লোবাল রেফারেন্স সে ধরে রাখছে। এইবার একটা কাজ করি, আমরা এই নাম2কে গ্লোবাল থেকে বের করে নিয়ে এসে এই ফাংশন যে ছিল তার আগের দুনিয়া মানে সাম ফাংশন সেইখানে করলাম ডিফাইন। এবার কি হয় দেখি, এই জায়গাটায় ক্লোজার নামে একজন জিনিস চলে এসেছে। এই প্রথম ব্রাউজার আমাদেরকে ক্লোজার একেবারে লিখে দেখাচ্ছে। ঠিক আছে, এর আগে গুগল ক্রোমের একটু পুরানো ভার্সনে, হ্যাঁ, আমরা এর আগে যে এক্সাম্পলটা দেখালাম সেখানেও এই গ্লোবালের জায়গায় ক্লোজার লেখাটা আসতো, বাট রিসেন্ট টাইমসে দেখা যাচ্ছে যে না, এটা প্রথম যে ইনস্ট্যান্সটা সেখানে মানে সেটাকে জাস্ট গ্লোবাল হিসাবেই পয়েন্ট করা হচ্ছে, এবং ক্লোজার জিনিসটাকে আসলে কোনো একটা ফাংশনের মধ্যে আছে, বা মানে যখনই ক্লোজ করে কোনো ফাংশন আরেকটা ফাংশনকে তখনই আসলে ক্লোজার বোঝানো হয় আর কি। ঠিক আছে, বাট থিওরিটিক্যালি ক্লোজার কিন্তু আগেরটাও, এটা জাস্ট আমি বলে রাখলাম আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমি এই ফাংশনটাকে console.dir করেছিলাম, এবং এই ফাংশন ইউজ করছে কাকে কাকে, নাম1কে। তাহলে নাম1কে ইউজ করতে গেলে তাকে গ্লোবাল রেফারেন্সে, এই নাম1 কোথায় আছে, গ্লোবাল রেফারেন্সে আছে। সো এই গ্লোবাল রেফারেন্সটাকেও তাকে পেটের মধ্যে ঢুকাতে হবে, প্লাস নাম2 সে ইউজ করেছে, নাম2 আছে কোন স্কোপে, এই ফাংশনটার প্যারেন্ট স্কোপে, মানে এই সাম ফাংশনের মধ্যে আছে। তাহলে সে কি করবে, এই সাম স্কোপটাকেও তার পেটের মধ্যে রাখবে। সো এই যে দেখা যাচ্ছে যে এই যে ক্লোজার, এখানে নাম2টা আমরা যদি দেখি, এই নাম2টা আছে হচ্ছে এই জায়গার মধ্যে, এই ক্লোজারের মধ্যে, আর বাকি যে গ্লোবাল, হ্যাঁ, গ্লোবালের মধ্যে কিন্তু নাম1 আছে। সো যার কারণে নাম1 কিন্তু এই ক্লোজারের মধ্যে আর প্রয়োজন নাই। সো সে কি করছে, তার মানে কি তার যে যে এনভায়রনমেন্টের যা যা প্রয়োজন সব কিছুকে সে ক্যারি করে ক্লোজ করে নিয়ে যাচ্ছে, মানে এটা প্যাকেট করে নিয়ে যাচ্ছে, মনে রাখবে।
মনে করতে পারেন, আসলে সে আসলে একটা রেফারেন্স রাখে। সো এই ভ্যারিয়েবলগুলো যখনই চেঞ্জ হবে সেই ভ্যারিয়েবলগুলোকে ইউজ করতে পারবে, ঠিক আছে। সো আমি যদি এখন এই যে মাই সাম একবার কল করলাম, আমি যদি এরকম বারবার এই সাম ফাংশন কল করতে থাকি, হ্যাঁ, কোনো সমস্যা নাই, সে তাহলে প্রতিটাই কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে। মানে সোজা কথা, আমার এই ফাংশনটা ডিফাইন করেছি আমি আগে, কিন্তু এই ফাংশনটাকে আমি এই জায়গাটায় সাম কল করেছি। তো এই জায়গাটায় সাম কল করার সময় সে তার কাছে তার যে চাইল্ড, তারা সবাই কিন্তু পুরোনো জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবে, কারণ প্রত্যেকের কাছেই এই তাদের ইমিডিয়েট প্যারেন্টের সবকিছু রেফারেন্স হিসাবে আছে, ক্লোজারের মধ্যে ক্লোজ হয়ে আছে। সো যেটুকু বুঝলাম, বলার চেষ্টা করলাম, সেটা ছিল ক্লোজারের সিম্পল ওয়েতে ব্যাখ্যা। সো আশা করি এইটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে। যদি এইটুকু ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি পরের স্টেপে যাব, সেটা আরেকটু টাফ হবে, আমি খুব আস্তে আস্তে এক্সপ্লেইন করার চেষ্টা করব, ভিডিওটাও একটু বড় হবে, কারণ ক্লোজার কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট এবং আমার উদ্দেশ্য হচ্ছে আজকের এই ভিডিওটা দেখার পর ক্লোজারকে ভয় পাই এই শব্দটা আর আশা করি আপনাদেরকে বলতে হবে না। যারা এই ভিডিওটা একদম স্টার্ট টু এন্ড দেখবেন তারা আশা করি ক্লোজার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। ক্লোজার নিয়ে ভয়ের কিছুই নাই। ক্লোজার সিম্পলি হচ্ছে একটা ফাংশন উইথ রিমেম্বার্ড ভ্যালুস। তার মানে হচ্ছে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা তার মধ্যে যদি তাকে তার দুনিয়ার বাইরের কোনো কিছু অ্যাক্সেস করতে হয় তাহলে সে তাদেরকে ক্লোজ করে, মানে তার যে প্যারেন্টে ওই ভ্যারিয়েবলগুলো আছে সেই প্যারেন্টগুলোকে তাকে নিজের মধ্যে ক্লোজ করে নিয়ে যেতে হয়, ঠিক আছে। এই কনসেপ্টটাই হচ্ছে ক্লোজার। সো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি সামনে আরও অনেকগুলো এক্সাম্পল দিব একটার পর একটা, এবং বেশ কিছু ইউজ কেস দেখাবো, তাতে বিষয়টা আরও পরিষ্কার হবে বলে আশা করি। চলুন শুরু করা যাক। জাভাস্ক্রিপ্ট ছাড়া অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যখন কোনো প্রাইভেট প্রপার্টি তৈরি করি তখন আমরা কি করি, যে কোনো একটা ক্লাসের ভেতরে আমরা কোনো একটা প্রপার্টি ডিফাইন করি এবং আমরা সেগুলোকে প্রাইভেট হিসেবে ইউজ করার জন্য আমরা এমনভাবে করি যে শুধুমাত্র ওই ক্লাসের ভিতরে কোনো আরেকটা ফাংশন আছে, সেই ফাংশন দিয়েই শুধুমাত্র সেই প্রপার্টিটাকে অ্যাক্সেস করা যাবে, কিন্তু বাইরে থেকে আমি ডিরেক্টলি ওই প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে পারবো না, এরকম সিচুয়েশন হয়। সো এই জিনিসটাকে আমরা জাভাস্ক্রিপ্টে ক্লোজারের মাধ্যমে সিম্পল ফাংশনাল ওয়েতেই করতে পারি। কিভাবে, একটা এক্সাম্পল দেখি। আমি একটা সিম্পল ফাংশন নিচ্ছি, ধরলাম নাম দিলাম ব্যাংক অ্যাকাউন্ট, এবং সেখানে আমি ইউজারের ইনিশিয়াল ব্যালেন্সটা প্যারামিটার হিসেবে নিচ্ছি। আমি এখানে ব্যালেন্স নামে একটা ইন্টারনাল ভ্যারিয়েবল তৈরি করছি, ইনিশিয়াল ব্যালেন্সটা সেইটাতে অ্যাসাইন করছি, এবং ফাইনালি আমি একটা জাস্ট ফাংশন রিটার্ন করে দিচ্ছি, যেই ফাংশনটা এই ব্যালেন্সটাকে রিটার্ন করে। আচ্ছা, সো এরপরে আমি এই ফাংশনের বাইরে, মানে একদম গ্লোবাল স্কোপে এক্সটার্নালি আমি আরেকটা ভ্যারিয়েবল তৈরি করছি অ্যাকাউন্ট, সেখানে আমি ব্যাংক অ্যাকাউন্ট ফাংশনটা কল করে দিচ্ছি এবং প্যারামিটার হিসেবে আমি ধরে নিলাম 1 লাখ টাকা ব্যালেন্স। 1 লাখ টাকা ব্যালেন্স দিয়ে আমি এটা কল করলাম। তাহলে এই ফাংশনটা যখন আমি কল করছি সেই ফাংশনটা বেসিক্যালি কি করে, জাস্ট আরেকটা ফাংশন রিটার্ন করে, তাই না? সো অ্যাকাউন্টের মধ্যে আসলে এই ফাংশনটা আছে। ফাইনালি আমি আউটপুট দেখার জন্য console.log করছি এই অ্যাকাউন্ট, এটা একটা ফাংশন, সো কল করে দিলাম, আমি 1 লাখ পেয়ে যাচ্ছি। সো তার মানে কি হলো, যে আমি আসলে এই যে ব্যালেন্স প্রপার্টিটা, সেই ব্যালেন্স প্রপার্টিটাকে প্রিন্ট করার জন্য আমি বাইরে থেকে প্রিন্ট করলাম, কিন্তু আমি যদি console.log ডাইরেক্ট এই ব্যালেন্সটা দিতাম তাহলে কিন্তু আমি সেটা করতে পারছি না, ঠিক আছে। তার মানে এই ব্যালেন্স প্রপার্টিটা একটা প্রোটেক্টেড প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি এই ফাংশনের। সো আমি বাইরে থেকে এই ব্যালেন্সটাকে দেখতে হলে এই ফাংশনেরই ইন্টারনাল আর একটা ফাংশন দিয়ে আমাকে আসলে কল করাতে হবে। ওকে, সো আমি এটা প্রাইভেট ভ্যারিয়েবল মানে এটার অ্যাক্সেস কন্ট্রোল করতে পারছি আমি। সো এই ক্ষেত্রে ক্লোজার কি ভূমিকা রাখছে, এটা কিন্তু ক্লোজারের কারণে আমরা করতে পারলাম, কারণ এই যে ভিতরের ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু ক্লোজার। সো আমরা আগের বারের মতো যদি আমরা console.dir করি এবং এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট ফাংশনটা কোনটা, এই অ্যাকাউন্ট ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু আমার এই রিটার্ন ফাংশন মানে এটাই আছে। সো আমি console.dir অ্যাকাউন্ট করছি, যদি আমি এটাকে দেখি তাহলে এই যে আমি এখানে ক্লোজারের মধ্যে আমি এই ব্যালেন্সটা পাচ্ছি, ঠিক আছে। সো তার মানে
আমি এই যে অ্যাকাউন্ট মানে এই যে ফাংশনটা, এই ফাংশনটা বেসিক্যালি এই যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা কিন্তু আসলে এর মধ্যে ক্রিয়েট হয়নি, ব্যালেন্সটা ক্রিয়েট হচ্ছে তারও এক ধাপ উপরে এই জায়গাটায়, এবং আমি বাইরে থেকে এই ব্যালেন্সটাকে এক্সটার্নালি প্রিন্ট করতে পারছি। ঠিক আছে, আগের মতোই এক্সাম্পল, এর আগে আমি যে এক্সাম্পল দিচ্ছি একটা সেরকমই, কিন্তু ইউজ কেসটা একটু ডিফারেন্ট। এক্ষেত্রে আমি একটা প্রাইভেট প্রপার্টি কীভাবে সিকিউর করছি সেটা বোঝানোর চেষ্টা করছি, যে আমি কিন্তু এই ফাংশনটাকে কল করেছি, মানে এই যে এই ভিতরের ফাংশনটা, এই ফাংশনটাকে কিন্তু আমি বাইরে থেকে কল করেছি। এই ফাংশনটা যে স্কোপের মধ্যে আছে সেই স্কোপের মধ্যে কিন্তু আমি আসলে এটাকে মানে সেই স্কোপের মধ্যে আমার ব্যালেন্সের অ্যাক্সেস ছিল। ঠিক আছে, মানে এই ব্যালেন্স প্রপার্টিটা কিন্তু এই জায়গার মধ্যে অ্যাক্সেসেবল, বাইরে কিন্তু আসলে অ্যাক্সেসেবল না, এটা প্রাইভেটই আছে। কিন্তু তারপরে আমি ক্লোজারের মাধ্যমে, যেহেতু জাভাস্ক্রিপ্ট ক্লোজার ইউজ করে, সো আমি তার রেফারেন্সটা কিন্তু আমি এই ফাংশনের মাধ্যমে ধরতে পারছি। সো এই ফাংশনটা যদিও তার নিজস্ব স্কোপের মধ্যে কল হয়নি, সে তার বাইরে কল হয়েছে, কিন্তু তারপরেও সে কিন্তু ক্লোজারের সুবিধাটা নিয়ে সে আসলে এই প্রাইভেট প্রপার্টিটাকে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছি প্রোটেক্টেড ওয়েতে। কারণ প্রোটেক্টেড ওয়েতে কেন বলছি, কারণ আমি কিন্তু ডাইরেক্ট অ্যাক্সেস করছি না, আমি যদি এই ফাংশনের কল করার অ্যাক্সেস আমার থাকে, তাহলেই কিন্তু আমি শুধুমাত্র এটাকে, এই ব্যালেন্সটাকে আমি ইনডিরেক্টলি এই ফাংশনের মাধ্যমে প্রিন্ট করতে পারছি। সো এইটা হচ্ছে ক্লোজারের আরেকটা ইউজ কেস, যে প্রাইভেট কোনো প্রপার্টিকে আমরা সিকিউর করতে পারি এভাবে, যে আমি বাইরের স্কোপ থেকে আমি ডিরেক্টলি প্রপার্টিটাকে অ্যাক্সেস করব না, শুধুমাত্র কোনো একটা ডেজিগনেটেড আরেকটা ফাংশনকে দিয়ে, মানে যেটা যে ফাংশনটা আসলে এটাকে করতে পারে, মানে এই প্রাইভেট কোনো একটা ফাংশন, তার মাধ্যমে কিন্তু আমি এটাকে অ্যাক্সেস করতে পারছি। সো এটা গেল ক্লোজারের আরেকটা পাওয়ারফুল ফিচার। এবারে আমরা ক্লোজারের আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই যে আমরা এই এক্সাম্পলটাতে নাম2 একটা ভ্যারিয়েবল ইউজ করেছিলাম এবারে, এবং সেই নাম2 ভ্যারিয়েবলটা আমি এই ফাংশনের মধ্যে ইউজ করেছিলাম, এবং যার কারণে এই ফাংশনটা ক্লোজার হিসেবে দেখাচ্ছিল এখানে। এবার আমি সিম্পলি এই ভ্যারিয়েবল যেখানে নাম2 আমি ডিফাইন করেছি সেটা ঠিকই থাকলো, বাট আমি এই নাম2টা এখান থেকে সরিয়ে দিলাম। এবারে আমরা দেখি কি আসে আউটপুট। ক্লোজারটা গায়েব। কেউ কি বুঝতে পারছেন কেন ক্লোজারটা গায়েব? এর কারণটা হচ্ছে আমি নাম2কে যেহেতু এই ফাংশনের মধ্যে ইউজ করিনি, সো জাভাস্ক্রিপ্ট ইজ দ্যাট স্মার্ট, সে বুঝতে পারছে যে এই নাম2 আমার তো প্রয়োজন নাই, যার কারণে সে আসলে নাম2কে আর মানে ক্লোজারের মধ্যে ঢোকায় নাই, তার পেটের মধ্যে ঢোকায় নাই। হ্যাঁ, সো তার মানে জাভাস্ক্রিপ্ট নিজেই ডিসিশনটা নেয় যে আমার যে ভ্যারিয়েবলের প্রয়োজন, যে ভ্যারিয়েবলগুলো আমার ভিতরে ডিফাইন করিনি আমি, অন্য জায়গায় আছে, আমার আউটার স্কোপে আছে, সেই ভ্যারিয়েবলগুলোকে সে সবগুলোকে নেবে না, সে শুধুমাত্র সেগুলোকেই নেবে যেগুলো তার প্রয়োজন। যেমন আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম শুধু নাম 6, এবং এখানে আমি ইউজ করলাম হচ্ছে শুধু নাম1, তাহলেও কিন্তু কোনো ক্লোজার প্রয়োজন হবে না। কিন্তু যদি আমি এই জায়গাটায় নাম1 জায়গায় আমি যদি নাম6 দিয়ে দিই, নাম দিয়ে দিই, তাহলে কি হবে আমরা দেখবো এবার আবার ক্লোজার আছে, এবং এই যে ক্লোজারের মধ্যে শুধু 6 আছে, এই যে এই 2 নাম এগুলা কিন্তু নাই। কিন্তু গ্লোবাল স্কোপে এই নাম1 কিন্তু থাকবে, কারণ গ্লোবাল স্কোপটা একটু ডিফারেন্ট। এই স্কোপটাকে সে আসলে ডেফিনেটলি ধরে রাখে জাস্ট তার লেক্সিক্যাল স্কোপিংটাকে ঠিক রাখার জন্য। লাইক আমরা যদি গ্লোবাল স্কোপের মধ্যে যাই, আমরা এখানে নাম1 দেখতে পাবো, এই যে নাম1 দেখতে পাবো। ঠিক আছে, কারণ এটার একটা কারণ আছে, কারণ আমি var ইউজ করেছি। যদি আমি এখানে লেট ইউজ করতাম তাহলে এটা থাকতো না। এই ইস্যুটাতে আমি পরে আসছি, তাহলে মানে সবকিছু গুলিয়ে যাবে। বাট যে পার্থক্যটা আমরা দেখছি সেটা হচ্ছে গ্লোবাল, এইটার মধ্যে কিন্তু এটা রয়ে যাচ্ছে, পেটের মধ্যে থাকছে, কিন্তু যখন আমি এখানে কোনো ভ্যারিয়েবল ইউজ করছি যেটা তার বাইরের স্কোপে আছে, বা মানে যখন আমি ইউজ করছি না তখন কিন্তু সে ওটাকে নিচ্ছে না। যেমন আমি এখানে যদি নাম1 ইউজ করি, এবার আমি কিন্তু গ্লোবালের জিনিসটা ইউজ করলাম, দেখি কি হয়, কি মনে হয় এবার কি ক্লোজার হবে? দেখেন ক্লোজার কিন্তু হয়নি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই গ্লোবালের মধ্যে তো নাম1 আছেই, সো আর কিন্তু কিছু প্রয়োজন নাই তার। সো এই গ্লোবালি এনাফ, আর একটা ক্লোজারের প্রয়োজন নেই। সো যে জিনিসটা এটার থেকে আমরা বুঝতে পারছি যে ক্লোজার কি করে, ফাংশন মানে
ক্লোজারে কি কি ঢুকবে সেই জিনিসটা জাভাস্ক্রিপ্ট নিজে থেকে ইন্টেলিজেন্টলি ডিসিশন নেয়, এটা কিন্তু আমরা ঢুকিয়ে দিচ্ছি না। আমরা শুধু বলছি যে ভাই আমি জাস্ট লেক্সিক্যাল স্কোপিংটা মনে রেখেছি যে ভাই আমার বাইরে এটা আছে, তার মানে আমি ভিতরে এটা ইউজ করতে পারবো, সোজা কথা। কিন্তু ক্লোজার কি করে, সে ইন্টেলিজেন্টলি ডিসিশন নেয় যে তাকে কোন কোন জিনিসের রেফারেন্স তার মধ্যে রাখতে হবে। সো যেহেতু এখানে আমার নাম ওয়ান এবং নাম ওয়ান আমি এখানে রেখেছি এবং নাম ওয়ান গ্লোবাল স্কোপে অলরেডি আছে, সো আমার এটার প্রয়োজন নাই। কিন্তু যদি আমি এখানে নাম ওয়ান না দিয়ে যদি শুধু নাম দিতাম, তাহলে এই নাম ভ্যারিয়েবলটা তার নিজের নাই, তার ঠিক আউটার স্কোপে আছে এবং সেটা আবার গ্লোবাল স্কোপের মধ্যে নাই, তাহলে তাকে এক্সট্রা একটা ক্লোজার ক্রিয়েট করতে হবে জাস্ট এই নামকে ক্যারি করার জন্য, নামকে ক্যারি করছে। সো আশা করি এই জিনিসটা বুঝেছেন। সো ক্লোজারের এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে ক্লোজার কিন্তু সব কিছুকে পেটের মধ্যে ঢোকায় না, যাকে পায় বাইরে যা আছে সব কিন্তু পেটের মধ্যে ঢোকায় না, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গ্লোবাল স্কোপে যেগুলো আছে, মানে এই যে বাইরে, সেইগুলাকে সে সবই রাখে। ঠিক আছে, ওকে। এবার আসি পরের আরেকটা ব্যাপারে, সেটা হচ্ছে আমরা এই যে বারবার কনফিউশন হচ্ছে যে কখনো ক্লোজার দেখাচ্ছে, কখনো শুধু গ্লোবাল দেখাচ্ছে, আমি বলছি এটাও একটা ক্লোজার। হ্যাঁ, সো ব্যাপারটা আসলে কি, আমরা একটু এটা নিয়ে কনফিউশনও তৈরি হয়। ইনফ্যাক্ট অনেক মানে জব ইন্টারভিউতে অনেক মানে সিনিয়র ইন্টারভিউয়ারও অনেক সময় এই বাইরের ব্যাপারটাকে, মানে এই যে ফার্স্ট ইনস্ট্যান্স এই গ্লোবালটাকে ক্লোজার মানতে নারাজ হন, তারা বলেন যে না এটা ক্লোজার না। তো আসলে ব্যাপারটা কি, চলেন একটু দেখা যাক। তো জাভাস্ক্রিপ্টের ডকুমেন্টেশনে যদি আমি যাই, মোজিলা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডকুমেন্টেশনটা মেনটেন করে। সো আমি তাদের ওয়েবসাইটে গেছিলাম এবং তাদের ওয়েবসাইটে বর্তমান যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটা দেখানোর আগে আমি তাদের ওয়েবসাইটে 2016 সালের একটা ডকুমেন্টেশন আমি খুলব। এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্লোজারের ডেফিনেশন অ্যাকর্ডিং টু মোজিলা ব্যাক ইন 2006, এবং আমি এটা ওয়েবএক মেশিন দিয়ে আমি অনেক কষ্ট করে গিয়েছি। হ্যাঁ, তো বেসিক্যালি এটা কিন্তু বর্তমান ডেফিনেশন না, আপনারা এখন যদি ক্লোজারের ডেফিনেশনে যান তাহলে এখন এই ডেফিনেশনটা দেখবেন। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু এই লিঙ্কেরই পুরানো ভার্সনে গিয়েছি। সো এখন আমি দেখছি এখানে কি লেখা আছে, ক্লোজার্স আর ফাংশনস দ্যাট রেফার টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, ব্র্যাকেটের কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভ্যারিয়েবলস দ্যাট আর ইউজড লোকালি বাট ডিফাইন্ড ইন অ্যান এনক্লোজিং স্কোপ, এই কথাটাও ইম্পর্টেন্ট, এনক্লোজিং স্কোপ। সো ভ্যারিয়েবলস দ্যাট আর ইউজড লোকালি, যেটা আমি লোকালি ইউজ করেছি কিন্তু যেটা ডিফাইন করা আছে আরেকটা এনক্লোজিং স্কোপে। সো এবার আমি আবার আমাদের এক্সাম্পলে যাই। এই যে আমার নাম ভ্যারিয়েবলটা, হ্যাঁ, এই নাম ভ্যারিয়েবলটা আমি ডিফাইন করেছি বাইরে বাট ইউজ করেছি লোকালি। ঠিক আছে, সো এই কারণে এখানে একদম এই ডকুমেন্টেশন অনুযায়ী ব্রাউজারও ক্লোজার দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এই বাইরের কেসটা যেমন ধরলাম, আমি এই রিটার্ন ফাংশন, এরকম ফাংশন রিটার্ন না করে আমরা জাস্ট আগের মতো একবারে, আমি একদম আমার আগের এক্সাম্পলে ফেরত যাই, নাম ওয়ান প্লাস নাম টু দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এখানে তাহলে মাই ফাঙ্ক এভাবে করার প্রয়োজন নাই, আমি তাহলে ডাইরেক্ট সামকে দিয়ে দিতে পারি, কারণ এখন সামই তো এই ফাংশনটা। সো আমি এখন console.dir সাম করছি, আমার কনসোল উইন্ডোটা যদি ওপেন করি, এই যে, সো এখন আমি কি দেখছি, ক্লোজার শব্দ গায়েব। কারণ কি ক্লোজার শব্দ গায়েবের কারণটা হচ্ছে সে কিন্তু এই যে নাম টু, এই নাম টু তার লোকাল ভ্যারিয়েবল, তো এটার জন্য তার আসলে ক্লোজার প্রয়োজন নাই, তার ক্লোজার প্রয়োজন হচ্ছে বাইরেটার জন্য। এখন যেহেতু আমি এটা একদম প্রিন্সিপাল স্ক্রিপ্টের মধ্যে, মানে আমাদের একদম প্রথম কি বলবো আউটার জিনিসটা হচ্ছে আমাদের গ্লোবালের মধ্যে আছে, আমরা কোনো ফাংশনের মধ্যে নাই এখনো। সো এই দুনিয়াটা কিন্তু আসলে গ্লোবাল দুনিয়া, সো এই গ্লোবাল দুনিয়া তো অলরেডি ক্যাপচার্ড এখানে, সো যার কারণে আরেকটা ক্লোজার তৈরি হচ্ছে না। কিন্তু ব্রাউজার কেন এখানে ক্লোজার দেখাচ্ছে না আর অন্যান্য ক্ষেত্রে কেন ক্লোজার দেখাচ্ছে, সেইটারই ব্যাখ্যা হচ্ছে আমি এই ডকুমেন্টেশনটাতে একমাত্র পেয়েছি, যে তারা বলতে চাচ্ছে ভ্যারিয়েবলস দ্যাট আর ইউজড লোকালি বাট ডিফাইন্ড ইন অ্যান এনক্লোজিং স্কোপ। সো এই যে নাম ওয়ান ভ্যারিয়েবলটা, এটা কিন্তু ডিফাইন্ড আউটসাইড বাট ইউজড ইনসাইড লোকালি, কিন্তু নাম ওয়ান কিন্তু লোকালি এনক্লোজিং কোনো স্কোপে না। লাইক আমি যদি এই পুরা জিনিসটাকে এনক্লোজিং স্কোপ বলতে আসলে কি বোঝায়, এনক্লোজিং আমি বলেছি এনক্লোজ মানে কি একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, কিন্তু এই জিনিসটা তো আসলে একদম ওপেন আছে, এই যে এই ভ্যারিয়েবলটা সে কিন্তু এনক্লোজিং স্কোপে নাই। আমি যদি এটাকে এনক্লোজিং স্কোপে করতে চাই, আমি জাস্ট পুরা জিনিসটাকে একটা ফাংশনের মধ্যে ঢুকিয়ে, একটা অ্যানোনিমাস ফাংশন, সেই ফাংশনটাকে নিজে থেকে নিজেই কল করাই দিলাম। আমরা তো এটা জানি যে একটা ফাংশন যদি সেলফ মানে নিজেকে নিজে ডিফাইন করবে এবং নিজে নিজেকে কল করে দেবে, সেটাকে এইভাবে লেখা যায়। ঠিক আছে, সো আমি যদি এভাবে লিখি সেম জিনিস কিন্তু একটা এনক্লোজড করে দিলাম আমি। এবার আমি
এই যে আমার যে গ্লোবাল যেটা আগেই নাম 1 সে একদম ওপেন স্পেসে ছিল, এবার আমি তাকে আরেকটা ফাংশনের মধ্যে নিয়ে আসছি, তার মানে তাকে আমি এনক্লোজিং স্কোপে নিয়ে এসেছি। এইবার যদি আমি এটাকে খুলি, আউটপুট সবকিছুই একই, কিন্তু এবার ক্লোজার শব্দটা চলে এসেছে। ঠিক আছে, কারণ এখন আমি এনক্লোজিং স্কোপের মধ্যে নিয়ে গেছি। সো এখন আমি ব্রাউজারে ক্লোজার দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এই হচ্ছে যা, যদি কেউ কখনো কনফিউশনের মধ্যে পড়েন যে কেন মানে, বা আমার সাথে হয়তো মানে কি বলবো একটু ইয়েও করতে পারেন, যে একমত নাও হতে পারেন যে বাইরেরটা ক্লোজার না, আসলে বাইরেরটা জাস্ট গ্লোবাল স্কোপ, কিন্তু থিওরিটিক্যালি আসলে ওটাও ক্লোজার আমি মনে করি, এবং আসলে অনেকেই বলবেন ওটাও ক্লোজার, কিন্তু অনেকে এগ্রি নাও করতে পারে। যদি তারা এগ্রি না করে তখন তাদেরকে এই জিনিসটা এক্সপ্লেইন করে দেওয়াটা বেটার, যে আসলে এই যে সো আগের ব্যাপারটা আসলে জাভাস্ক্রিপ্টের লেক্সিক্যাল স্কোপিং মেনটেন করার জন্য সে আসলে গ্লোবালকে সবসময় নিয়ে নিচ্ছে, ওটা তারা ধরেই নিচ্ছে, যারা যারা এটার মানে আমার এই মতামতের এগেনস্টে বলবেন তারা যারা এটাই বলবেন যে গ্লোবাল স্কোপ তো সে এমনি নিয়ে রাখে, হ্যাঁ, সো ওইটা আসলে ক্লোজার না। ঠিক আছে, কিন্তু আসলে কনসেপ্টটা কিন্তু একই। হ্যাঁ, সো কনসেপ্টটা একই, কিন্তু হ্যাঁ আবার একটু ডিফারেন্সও আছে, কারণ গ্লোবাল স্কোপ কিন্তু সমস্ত ভ্যারিয়েবলকে রেখে দেয়। লাইক আমি যদি এই যে আমার যদি আমি এই কাজটা না করতাম, তাহলে যদি আমি আবার আমার আগের জায়গায় ফেরত যাই, আমি একদম আবার আগের জায়গায় ফেরত যাচ্ছি, এখন কিন্তু আমার স্বাভাবিকভাবে ক্লোজার চলে যাবে, ক্লোজার আর দেখাবে না ব্রাউজার, এবং এই var num1 গ্লোবালের মধ্যে থাকবে। ঠিক আছে, সো num1 এখানে ইউজ হয়েছে, কিন্তু আমি যদি এই জায়গাটায় var num2 is equal to 3, num2 না সরি, আমি ধরো এখানে আরেকটা num3 দিলাম। সো এই num3 কিন্তু এই ফাংশনটা ইউজ করে, কিন্তু আমি যদি গ্লোবালের মধ্যে যাই আমি num3 কেও পাবো। কিন্তু একটু আগে আমরা দেখিয়েছিলাম যে ক্লোজার কিন্তু ঠিক যেগুলা যেগুলা প্রয়োজন সেগুলা পেটের মধ্যে ঢুকায়, কিন্তু এখানে কিন্তু num3ও আছে। num3 আছে বিকজ গ্লোবাল স্কোপ, সে তো পুরো গ্লোবাল অবজেক্টের একটা রেফারেন্স নিজের কাছে সবসময় রাখে। এই কারণে একটা কনফিউশন আছে যে ওয়েদার এটাকেও কি আমরা ক্লোজার বলবো নাকি এটাকে আমরা ক্লোজার বলবো না। তো এটার সপক্ষে আমার যুক্তি হচ্ছে, এই যে ডকুমেন্টেশনটা ছিল সেই ডকুমেন্টেশনে এনক্লোজিং স্কোপ শব্দটা খুব স্পষ্ট করে লেখা ছিল, কিন্তু আমরা যদি বর্তমান ডকুমেন্টেশন দেখি সেখানে কিন্তু ওই জিনিসটা নাই। তার মানে এই যে কনফিউশনটাকে তারা খুব ইন্টেলিজেন্টলি ইগনোর করে গেছে, যেটা বলা হয়েছে যে ক্লোজার ইজ দ্য কম্বিনেশন অফ এ ফাংশন বান্ডেল টুগেদার, আরো কঠিন করা হয়েছে, আগেরটা অনেক ইজি ছিল। এ ক্লোজার ইজ দ্য কম্বিনেশন অফ এ ফাংশন বান্ডেল টুগেদার উইথ রেফারেন্সেস টু ইটস সারাউন্ডিং স্টেট। তারা আবার স্টেটে চলে গেছে, স্টেট আর কিছুই না, ওই যে আমার লেক্সিক্যাল এনভায়রনমেন্ট, মানে তার যে লেক্সিক্যাল স্কোপিং যেটা ছিল, মানে চাইল্ডের এনভায়রনমেন্ট, প্যারেন্টের এনভায়রনমেন্ট, দুনিয়া। So closure is the combination of a function bundled together with reference to its surrounding state. যদি আমি এই ডেফিনেশন অনুযায়ী বলতে চাই যে ক্লোজার হচ্ছে যখনই ওই একই কথা, যে তার সে আসলে মানে একটা ফাংশন এবং তার সাথে তাকে যে যে ভ্যারিয়েবলগুলো রিমেম্বার্ড রাখতে হবে, তাকে যে যে ভ্যারিয়েবলগুলো মনে রাখতে হবে, সেই ভ্যারিয়েবলগুলোকে সে তার মানে কি বলবো এক জায়গায় করে জড়ায় ধরে ক্লোজ করে রেখে দেবে, দ্যাটস ক্লোজার। ওকে, সো এর থেকে আসলে স্পষ্ট করে আর বোঝাতে হয়তো পারছি না, বাট আরও আমি সামনে কিছু এক্সাম্পল দেবো, তাতে ক্লোজারের প্রতিটা ইউজ কেস আমি দেখানোর চেষ্টা করব, কি কি ভুল হতে পারে, ক্লোজার আসলে এক্স্যাক্টলি কেন আমি ইউজ করছি, ক্লোজার বোঝাটাই বা আমার কেন দরকার, কেন ইন্টারভিউতে বারবার ক্লোজার নিয়ে কথা বলা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আমার এই টিউটোরিয়ালটা দেখতে দেখতে আরও এক্সাম্পল দেখতে দেখতে আশা করি ক্লিয়ার হবে। ওকে, এবারে আমি আরেকটা জিনিস দেখাবো। আমরা আবার আগের মতো করে ফেলি সব কিছুকে, num1 num2, এখানে num3 বাদ দিয়ে দিলাম, প্রয়োজন নাই। এই dir এর আগে আমি console.log সাম করলাম যেন আমি আউটপুটটা দেখতে পারি। তো এখানে কি আসার কথা, 2 আর 3 5, সো তাই পাচ্ছি। এবার যেহেতু এই num1 এবং num2 গ্লোবাল স্কোপে আছে, সো আমরা এখানে ভ্যারিয়েবল চেঞ্জ করে দিতে পারি। num2 7, যেহেতু এটা গ্লোবাল স্কোপ, তার মানে ডেফিনেটলি আমি যখন চেঞ্জ করছি এই num1 num2ই চেঞ্জ হচ্ছে। এইটা করার পরে, চেঞ্জ করার পরে তারপরে আমি এগুলো দিলাম। সো অ্যাজ এক্সপেক্টেড প্রথমবারে 5, তারপরের বারে 13, দুইবার দুই রকম আসছে। একবার হচ্ছে যখন আমি এখানে console.log করেছি তখন 2 আর 3 এর যোগ হয়ে 5 এসছে, তারপরে যেহেতু ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, সো console.log এ আবার যখন সাম কল হয়েছে তখন 7 আর 6 13 হয়েছে। এইবার আমি কিন্তু বোধ ক্ষেত্রেই কিন্তু আমি console.dir করে রেখেছিলাম ফাংশনটাকে। আমি যদি প্রথমটা পরে খুলি, আগে নিচেরটা খুলি,
আমার এই আচ্ছা, আমি একটা কাজ করি, পুরো জিনিসটাকে এইভাবে গ্লোবাল খুলে খুলে দেখাতে অসুবিধা, আমি পুরো জিনিসটাকে একটা সেলফ এনক্লোজিং ফাংশনের মধ্যে নিয়ে যাই, একটু আগে যেটা বললাম, তাহলে আমরা ক্লোজারের মধ্যে দেখতে পাবো জিনিসগুলোকে, দেখার সুবিধাও হবে। ওকে, সো এবার আমি নিচেরটা খুলছি। সো এখানে আমি ক্লোজার বলে একটা পেয়েছি, তারপরে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাম 1 6 নাম 2 7। গ্রেট, কারণ আমার যেহেতু এই ডিআইআর এর ভ্যালু নাম 6 এবং 7, ওকে, কারণ তার আগে ভ্যালু চেঞ্জ হচ্ছে, সো সে লেটেস্ট ভ্যালুটা দিচ্ছে, ভালো কথা। কিন্তু যখন এই স্টেটে ছিল console.dir এটা, এবার আমরা এটা বন্ধ করে আমরা আগেরটাতে যাই। কি আশ্চর্য, এখানেও নাম 1 6 নাম 2 7 দুইটা এক। খুবই অদ্ভুত ব্যাপার না? কারণ আমি যখন console.log করছিলাম তখন কিন্তু আবার 2 আর 3 যোগ করেই সেটা রেজাল্ট দিচ্ছিল, কিন্তু পরের ঠিক লাইনেই তখনও কিন্তু ভ্যালু চেঞ্জ হয়নি। console.dir সে কিন্তু নাম, তার যে ক্লোজার তার মধ্যে কিন্তু 6 7 রয়ে গেছে। এই কারণেই আমি বারবার যে জিনিসটা বলছিলাম যে সে আসলে এক্স্যাক্ট ভ্যালুটা রাখে না, সে আসলে ভ্যারিয়েবলটার একটা রেফারেন্স রাখে ক্লোজারের মধ্যে। সো যেটা হয়েছে আসলে এখানে কেস, সেটা হচ্ছে আমরা ব্রাউজারে যখন একটা জিনিসের রেফারেন্স রাখা মানে কি, মানে আমার একটা ভ্যারিয়েবল মেমোরিতে যে জায়গাটায় আছে সেই জায়গাটায় আমি একটা পয়েন্টার রেখে দিয়েছি, সো একটা রেফারেন্স রেখেছি। সো ভ্যালুটা যখনই চেঞ্জ হবে, আমার পয়েন্টার তো একই আছে কিন্তু আমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে যে কোনো সময়। সো যখন আমরা এটা ব্রাউজারে ডিআইআর করছি তখন সে সবসময় রেফারেন্সের কারণে, কারণ এই ব্রাউজারের এই ডিআইআর এটা আসতে আসতে আমার এই জায়গায় অলরেডি সেই রেফারেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এটা তো খুব ফাস্ট হচ্ছে। সো এখানে ক্লোজারের মধ্যে এই যে আমি এখানটায় যখন 6 7 করে দিচ্ছি তখন এক্স্যাক্ট একদম এই নাম 1 ভ্যারিয়েবলের রেফারেন্সই চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই সাথে সাথে আমরা আর দেখতে পাচ্ছি না, কিন্তু console.log যখন এটা আমি করছি তখন কিন্তু আবার এই সাম ফাংশন কিন্তু সে তার করেসপন্ডিং ভ্যালুগুলোকে কিন্তু ঠিকই ইউজ করছে। সো আমরা আসলে এর মাঝখানের ইন্টারমিডিয়েটারি স্টেপগুলোকে দেখতে পাচ্ছি না, যার কারণে আমরা একবারে সবসময় চেঞ্জড রেফারেন্স ভ্যালুটা দেখতে পাচ্ছি। সো এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি যে আমি আমার যে ভ্যালুগুলো সে রাখছে তার ক্লোজারের মধ্যে, সেগুলো আসলে এক্স্যাক্ট ভ্যালু রাখছে না, সে আসলে ভ্যালুগুলোর রেফারেন্স রাখছে। সো এই জিনিসটা মাথায় রাখাটা খুবই জরুরি। এবারে আমি ক্লোজারের আরেকটা জিনিস দেখাতে চাই, আমরা আবার সেই আমাদের আগের এক্সাম্পলে ফেরত যাই। তো এখানে কি ছিল, আমাদের আগে একটা একদম গ্লোবাল স্কোপে আমাদের দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা ছিল। এতক্ষণ আমি var ইউজ করে গিয়েছি, হ্যাঁ, এবং var ইউজ করার কারণে আমি এটার আউটপুট কীরকম পাবো, এখন যেহেতু বাইরে আছি সো ডেফিনেটলি আমি ক্লোজার দেখতে পাবো না, কিন্তু আমি এই আমার নাম 1 এবং নাম 2 কোথায় পাবো, এই যে গ্লোবালের মধ্যে পাবো, রাইট? এবার একটা মজার ব্যাপার দেখা যাক, আমরা varগুলোকে লেট করে দিই। বাই দ্য ওয়ে, var এবং লেটের মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, অনেকে হয়তো মনে করেন var আর লেট একই রকম, কিন্তু জাভাস্ক্রিপ্টে কিন্তু var আর লেট এক না। সো সেটা, এটার মধ্যে ডিফারেন্স কি এটা যদি বুঝতে চান তাহলে আমি একটা আমার এটা নিয়ে একটা টিউটোরিয়াল আছে, সেই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন প্লিজ। সো আমি জাস্ট ভ্যারিয়েবলটাকে লেট করে দিলাম, এখন দেখি আমার আউটপুটটা কি দাঁড়ায়। আমি এটা খুললাম, আগের বারে কিন্তু শুধু গ্লোবাল ছিল, এখন কিন্তু স্ক্রিপ্ট বলে এক ভদ্রলোকের আবির্ভাব হয়েছে। সো এটার কারণ কি? এবং এই নাম 1 এবং নাম 2 কিন্তু আমি গ্লোবালের মধ্যে আর পাবো না, এটা কিন্তু গ্লোবালের মধ্যে নাই, ঠিক আছে? কেন? এর কারণটা হচ্ছে আমি যদি আপনারা লেট এবং কনস্টের বা ভ্যারিয়ের ডিফারেন্সটা আমার আগের ভিডিওতে দেখে থাকেন তাহলে আমি বলেছিলাম যে লেট কনস্ট এগুলো হচ্ছে ফাংশন স্কোপ, আর ভ্যারিয়েবল যেটা লেট কনস্ট এগুলো হচ্ছে ব্লক স্কোপ, আর ভ্যারিয়েবল যেটা সেটা হচ্ছে ফাংশন স্কোপ। সো যখন আমি ভ্যারিয়েবল এখানে লিখছিলাম তখন এই যে পুরো বাইরের পুরোটাকে যদি আমি একটা মেইন ফাংশন হিসেবে কল্পনা করতাম তাহলে সে আসলে গ্লোবালের মধ্যেই ঢুকেছিল, কিন্তু যখন আমি লেট দিচ্ছি তখন এই আসলে একটা ব্লক স্কোপ, সে গ্লোবালের মধ্যে থাকে না, সে এই যে আমার স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্ট নামে আরেকটা অবজেক্টের মধ্যে নিজেরা ঢুকে যায়, গ্লোবালের মধ্যে সে থাকে না। এই জিনিসটা বোঝাটা, যদি আপনারা কখনো এরকম প্রিন্ট করতে গিয়ে, আমি শিওর যে আপনারা যখন আমার এই টিউটোরিয়ালটা দেখার পরে আমার ভ্যারিয়েবলগুলোকে যদি বাই চান্স আপনারা আপনাদের অভ্যাস মতো লেট ইউজ করতেন তাহলে আপনারা কিন্তু আমার আউটপুটের সাথে মিল পেতেন না, তখন কনফিউজড হয়ে যেতেন। তো সেই কনফিউশনটা যেন না থাকে সেটা ক্লিয়ার করার জন্য আমি এই জিনিসটা দেখাচ্ছি যে লেট যদি আপনারা ইউজ করেন তাহলে লেটকে আপনারা কিন্তু গ্লোবালের মধ্যে পাবেন না, লেট থাকবে আসলে স্ক্রিপ্ট নামে আরেকটা জিনিসের মধ্যে। কিন্তু যদি আমরা আবার এই পুরো জিনিসটাকে এনক্লোজিং একটা ফাংশনের মধ্যে দিয়ে দিই, সেলফ এনক্লোজিং একটা ফাংশন,
নিজেকেই নিজে কল করছে, এরকম যদি করি তাহলে আবার আমরা দেখব যে সে আবার তার ক্লোজারের মধ্যেই ফেরত গেছে। সো আলটিমেটলি ক্লোজারের কনসেপ্ট সেমই থাকছে, জাস্ট var let কোথায় যাচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এখন কি হচ্ছে, এখন তো আরো সহজ, এখন হচ্ছে এই একটা ফাংশনের এনক্লোজিং অবস্থায় আছে। সো ক্লোজারের ডেফিনেশন অনুযায়ী এই ফাংশনটা যে ইনার ফাংশনটা, সেই ইনার ফাংশনটা আসলে বাইরের নাম ওয়ান নামটুকে ইউজ করছে। সো ডেফিনেটলি তার এখানে ক্লোজার প্রয়োজন। তো সেই ক্লোজারটা আসলে আসবে কোথা থেকে, এই ফাংশন থেকে। সো সে একটা ক্লোজার তৈরি করে এই নাম ওয়ান এবং নামটুকে সেই প্যাকেটের মধ্যে পুরে নিজের মধ্যে ঢুকায় নিবে। আর তার বাইরের একদম বাইরের গ্লোবাল দুনিয়া সেটা তো অলওয়েজ থাকবে, ঠিক আছে। সো এই জিনিসটাও একটু মাথায় রাখবেন যে লেট এবং ফারের ক্ষেত্রে কিন্তু এখানে ব্রাউজারে যদি ডিআইআর করেন তাহলে কিন্তু ডিফারেন্ট আউটপুট আসবে। এতক্ষণ আমরা যে এক্সাম্পলগুলো দেখলাম সেগুলো সবই ছিল খুব সিম্পল উদাহরণ। এবারে আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, যে এক্সাম্পলটা দেখে আশা করি আপনারা এবার ক্লোজারটা আরেকটু বেটারভাবে বুঝতে পারবেন। আশা করি সমস্ত কনফিউশনই ক্লিয়ার হয়ে যাবে। সেটা একটু মোর প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে আমরা একটা ফাংশন ডিফাইন করি, ধরলাম ফাংশনটার নাম হচ্ছে স্টপ ওয়াচ, এবং স্টপ ওয়াচটা কি করবে, একটা স্টপ ওয়াচের মতো কাজ করবে। আমরা যেরকম ঘড়িতে একটা স্টপ ওয়াচ ফার্স্টে স্টার্ট করি, তারপর একটা সার্টেন টাইম পরে স্টপ ওয়াচটা বন্ধ করি, সো আমি মাঝখানে elapsed টাইমটা পাই। সো সেই কাজটাই আমি করব। তো তার জন্য আমি ধরে নিলাম আমার স্টার্ট টাইম, যখন আমি এটাকে স্টার্ট করব সেটা আমি date.now মানে বর্তমান সময়টা নিলাম স্টার্ট টাইমের মধ্যে, এবং এর ভিতরে আমি একটা গেট ডিলে ফাংশন রাখলাম, যে ফাংশনটা এই elapsed টাইমটা জাস্ট রিটার্ন করে। ধরে নিলাম বা console.log করে, ধরলাম console.log elapsed টাইমটা কি, date.now বর্তমান সময় থেকে স্টার্ট টাইম। ওকে, সিম্পল। এরপরে আমি জাস্ট এই গেট ডিলে ফাংশনটাকে রিটার্ন করে দিল, মানে এই ফাংশনটা যেটা সে জাস্ট কিছুই করে না, স্টপওয়াচ ফাংশনটাকে আমি যদি কল করি সে তাহলে কি করবে, সে একটা স্টপওয়াচ শুরু করবে, মানে এই date.now এর মাধ্যমে সে একটা স্টার্ট টাইম তার শুরু হবে, এবং ফাইনালি সে একটা গেট ডিলে ফাংশন রিটার্ন করে দিবে। সেই গেট ডিলে ফাংশনটা কিন্তু ওই স্টার্ট টাইম থেকে শুরু হয়ে বর্তমান সময়ের মাঝে, মানে যে সময়টায় আমার গেট ডিলে ফাংশনটা আমি কল করব, বর্তমান সময় থেকে সেই সময়ের মাঝখানে যে গ্যাপটা সেটা বলবে। সো এটা হলো আমার ফাংশন বডি। এবার আমি এটাকে কল করব। তো আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে টাইমার ধরলাম, আমি স্টপওয়াচটা চালু করব। সো স্টপওয়াচ যে আমি চালু করলাম, খেয়াল করুন কি হবে, এই ফাংশনটা এক্সিকিউট হবে। তো এই ফাংশনটা এক্সিকিউট হওয়া মানে কি, স্টার্ট টাইমটা সেট হবে এবং এই গেট ডিলে ফাংশনটা ডিফাইন হবে, তারপরে ফাইনালি এই ফাংশনটা রিটার্ন করে দিবে। এই ফাংশনটা কিন্তু কল হচ্ছে না এখনো, জাস্ট এই ফাংশনটা আমি কল করেছি। তো বাইরের আউটার ফাংশনটা গেট ডিলে ফাংশনকে জাস্ট রিটার্ন করে দিচ্ছে, সেটা আমি টাইমারের মধ্যে রাখছি জাস্ট। এখন আমি একটা এই জায়গাটায় একটা ফেক ডিলে তৈরি করব। ধরে নিলাম আমার তো এই টাইমার ফাংশন, এই টাইমারের মধ্যে আমার কিন্তু স্টপওয়াচ চলছে, কারণ অলরেডি কল করে দিয়েছি, কিন্তু আমি এখনো গেট ডিলে প্রিন্ট করি নাই। তো গেট ডিলে ফাংশনের আগে, কল করার আগে আমি এখানে একটা ফেক ডিলে তৈরি করি। আমি একটা ফর লুপ, যেটা চলতে একটু সময় লাগে, এরকম একটা ফর লুপ আমি দিয়ে একটা ফেক ডিলে তৈরি করছি। ধরলাম এটা অনেক বড় একটা নাম্বার দিয়ে দিলাম, তাহলে ডেফিনেটলি এখানে সময় লাগবে একটু। i++ দিয়ে আমি এখানে কিছু একটা এক্সপেন্সিভ অপারেশন করি, যেমন একটা র্যান্ডম নাম্বার ধর এটা দিলাম, এবং তার সাথে আমি অনেক বড় একটা সংখ্যা গুণ করলাম। তো অনেক বড় কিছু করছি আর কি। সো এখানে একটা ডিলে তৈরি করলাম, আমি একটা ফেক ডিলে তৈরি করলাম। এবার ফাইনালি আমি এই টাইমার, এটা তো একটা ফাংশন আলটিমেটলি, কারণ টাইমার কি করছে, স্টপওয়াচকে কল করছে, সে আসলে একটা গেট ডিলে ফাংশন রিটার্ন করছে, সেটাই টাইমারের মধ্যে ছিল। সো টাইমার আমি এখন কল করলাম, দেখি কি হয় আউটপুট। এই যে এখানে কিন্তু একটা ডিলে, বেশ সময় নিচ্ছে, এই যে অনেকক্ষণ পরে আমার আউটপুটটা আসলো। সো আউটপুট আমি পাচ্ছি, ভালো কথা, কিন্তু কিভাবে সে আসলে রান করছে, কারণ আমার তো স্টপওয়াচ ফাংশন এখানেই তার কল মানে শেষ করে ফেলেছিল। তাহলে টাইমার কিভাবে মানে নিজে রান করছে, কারণ আমি তো একটা অনেক ডিলের পরে, অনেকক্ষণ সময় পরে আসলে এই টাইমার ফাংশনকে কল করেছি। সো এই ফাংশন তার যে, সে কিন্তু ডিপেন্ডেন্ট কার উপরে ছিল, স্টার্ট টাইমের উপরে। এই স্টার্ট টাইম কিন্তু তার নিজের লোকাল স্কোপে না, সেটা ছিল আবার এই স্টপ ওয়াচের স্কোপে, মানে প্যারেন্টের স্কোপে। সো তার মানে কি, এই স্টার্ট টাইমকে সে এখনো মনে রেখেছিল। এই যে স্টার্ট টাইমটা তার ওই স্টপ ওয়াচ ক্রিয়েটেড সময় যে রেফারেন্সটা, সেই রেফারেন্সটা সে ক্লোজারের মাধ্যমে ধরে রেখেছিল বলে তার পক্ষে এটা করা সম্ভব হয়েছে।
সেই ডিলের পরেও, এতক্ষণ ডিলের পরেও সে এটাকে মনে রাখতে পারছে। তার মানে এটা দিয়ে আমি যেটা বলতে চাইলাম যে জাভাস্ক্রিপ্ট এই পরিমাণ ইন্টেলিজেন্ট যে সে কিন্তু তার সমস্ত ভ্যারিয়েবল, সমস্ত রেফারেন্স, এভরি ক্লোজার সব কিছুকে ট্র্যাক করে। সো এভরিথিং সে মনে রাখতে পারে এবং তার মতো করে সে ইন্টেলিজেন্টলি সেগুলোকে ইউজ করে। হ্যাঁ, কিন্তু আমরা জাস্ট ক্লোজার দিয়ে বোঝাতে চাচ্ছি যে ক্লোজার আসলে কিভাবে কাজ করে, বাট কাজটা কিন্তু জাভাস্ক্রিপ্ট নিজেই করছে। আমার যখন যা প্রয়োজন সে আমাকে সেই অনুযায়ী কাজটা করে দিচ্ছে, কিন্তু কিভাবে করছে সেটা হচ্ছে ক্লোজার। সো সে কিন্তু এখানে মানে ক্লোজার ইউজ করেছে বলেই তার পক্ষে এটা করা সম্ভব হয়েছে। আমরা যদি এই টাইমারটাকে আগের মতো আমরা যদি console.dir করি, তাহলে এই যে আমার আউটপুট আসতে দেরি হবে, কারণ এখানে আমার ডিলে আছে। দেখুন ডিলের পরেও সে কিন্তু ক্লোজারের মধ্যে এই যে স্টার্ট টাইম, সেই স্টার্ট টাইমকে কিন্তু সে ধরে রেখেছে। এই জায়গাটাই কিন্তু আমি যদি স্টার্ট টাইমকে console.log করি তাহলে কিন্তু আমি পাবো না। কিন্তু সে টাইমার ফাংশন, যেহেতু এটা এই ফাংশনের একটা মেম্বার ফাংশন, সেই ফাংশনের মাধ্যমে অনেক আগে, এই ফর লুপের আগে আমি এটার এই স্টার্ট টাইমটা চালু করেছিলাম, সেই স্টার্ট টাইমটা সে এখনো মনে রেখেছে। তার মানে যত ডিলেই আমি করি না কেন, এটা কোনো ফ্যাক্টই না। এখানে যদি আমি আরো অসংখ্য লাইন থাকতো আমার এই console.dir এর আগে, আরো অনেক ধরনের এক্সপেন্সিভ অপারেশন থাকতো, বাট স্টিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি লাস্টে গিয়ে টাইমার কল করলেও ওই ক্লোজারের হেল্প নিয়ে সে কিন্তু আসলে ট্র্যাক রেখে যাচ্ছে ওই স্টার্ট টাইমটার। ঠিক আছে? সো জাভাস্ক্রিপ্ট দ্যাট ইন্টেলিজেন্ট যে সে আসলে এটা মনে রাখতে পারে। সো এইখানে ক্লোজারের একটা বিগেস্ট ইউজ হয়েছে আর কি। সো যার কারণে ক্লোজার এতটা ইম্পর্টেন্ট জাভাস্ক্রিপ্টে। সো এতক্ষণ যে এক্সাম্পলটা দেখলাম সেখানে আমরা দেখছি যে আমরা এই টাইমার ফাংশনটাকে যদি এখানে যতবার খুশি কল করি না কেন, এটা কাজ করবে এবং বারবার সে ডিফারেন্ট স্টার্ট টাইম সে কিন্তু এই ডিলে কিন্তু সে প্রিন্ট করতে থাকবে। সো তার মানে কি, একটা এই যে স্টার্ট টাইম ভ্যারিয়েবলের বিভিন্ন রেফারেন্স সে কিন্তু কন্টিনিউয়াসলি ধরে রাখছে। সো এই যে পুরো সময়টা সে রেফারেন্স ধরে রাখছে, এখন এটা তো একটা ছোট্ট এক্সাম্পল ছিল। আমাদের যদি কোনো লার্জ অ্যাপ্লিকেশন হয় সেখানে এরকম অসংখ্য ক্লোজার থাকবে এবং সেই ক্লোজারগুলো অনেক ধরনের ভ্যারিয়েবলের রেফারেন্স রাখবে। সো জাভাস্ক্রিপ্টকে যদি এত কিছু মনে রাখতে হয়, সেই ক্ষেত্রে তার পারফরমেন্স তো ডাউন হয়ে যাওয়ার কথা। সো তার মানে কি, এখানে পারফরমেন্স অপটিমাইজেশন ব্যাপারটা চলে আসছে। সো এই ক্ষেত্রে সেটা কিভাবে কাজ করে, যা জাভাস্ক্রিপ্ট নর্মালি খুবই স্মার্ট, সে তাকে গার্বেজ কালেক্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। মানে সে যখনই পসিবল হয় সে গার্বেজ কালেক্ট করে ফেলে, তার যেটার প্রয়োজন নাই সেটা সে মেমোরি থেকে ফেলে দেয় নিজে সেলফ। কিন্তু কিছু সিচুয়েশন থাকে যেখানে প্রোগ্রামারকে কন্ট্রোল করতে হয়, যে মানে প্রোগ্রামার চাইলে আরও অপটিমাইজেশন করতে পারে। যেমন এই যে বললাম এই কেসটাতেই, এই এক্সাম্পলটাতেই জাভাস্ক্রিপ্ট কিন্তু জানে না যে আমি একটা টাইমারের রেফারেন্স তৈরি করেছি, আমি কিন্তু এখন এই গেট ডিলে ফাংশনকে কল করিনি। সো জাভাস্ক্রিপ্ট কিন্তু জানে না যে আমি এখন এটাকে ইউজ করবো কিনা। হ্যাঁ, সো জাভাস্ক্রিপ্ট কিন্তু এটা ধরে রাখবে, এই রেফারেন্স ধরে রাখবে। যদি এই রেফারেন্সটাকে দূর করতে হয়, লাইক আমি একবার টাইমার আমি এখানে console.dir টাইমার করেছি, আমার কাজ শেষ, আমি এর আগে ধরলাম এটাকে কলও করেছি। সো এটাও ঠিক আছে। সো আমার কাজ তো শেষ, কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু এখনো জানে না, কারণ আমি তো টাইমারকে আবারও কল করতে পারি। সো এইরকম সিচুয়েশনে জাভাস্ক্রিপ্ট নিজে কিন্তু এই রেফারেন্সটাকে ক্লিয়ার করবে না। তখন আমরা যদি এটাকে ফার্দার অপটিমাইজ করতে চাই, তাহলে আমাদেরকে ম্যানুয়ালি করে দিতে হবে। যেমন আমাদের এর পরে আর আসলে আমি প্রোগ্রামার হিসেবে জানি যে না, আমি আর টাইমার ইউজ করবো না, তাহলে আমি যেটা করব, টাইমার ইজ ইকুয়াল টু ফাইনালি নাল করে দিব। এটা যদি আমি করি তাহলে এরপরে এই টাইমার ফাংশন আর কাজ করবে না। এরপরে আমরা যদি টাইমার কল করি, এই যে টাইমার ইজ নট এ ফাংশন। সো তার মানে আমি এটাকে নাল করে দিয়েছি। সো সে গার্বেজ কালেক্ট করে ফেলেছে। সো তার আর রেফারেন্স রাখার প্রয়োজন নয়। এখন জাভাস্ক্রিপ্ট প্রিটি মাচ শিওর, সে তো আসলে জাভাস্ক্রিপ্ট কোড যখন রান হয় তখন তো সে আসলে পুরোটা রিড করে। সো কম্পাইল করার সময় সে কিন্তু আগে থেকেই বুঝতে পারছে, ধরে নিতে পারছে যে এই লাইনের পরে আমার প্রোগ্রামার আমার বসের কিন্তু এই জিনিসটা আর প্রয়োজন হবে না, এই টাইমারের আর প্রয়োজন হবে না। সো সে এইটা করেই, এই কাজটা হওয়ার পরেই সে ইন্টেলিজেন্টলি সে তখন টাইমারকে মুছে দিতে পারবে এবং গার্বেজটাকে ক্লিয়ার করে দিতে পারবে। সো আমার তখন পারফরমেন্স অপটিমাইজড হবে। সো এটা একটা ছোট্ট এক্সাম্পল ছিল পারফরমেন্স অপটিমাইজেশনের, কিন্তু কিভাবে আমি মেইন কনসেপ্টটা বলে দেওয়ার চেষ্টা করলাম, যেভাবে চাইলে আমরা ফার্দার অপটিমাইজ করতে পারি। তো এতক্ষণ আমরা যে এক্সাম্পলগুলো দেখলাম সেগুলো সবই ছিল সিনক্রোনাস ওয়েতে ক্লোজারের ব্যবহার। তো
অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে অ্যাসিনক্রোনাস ক্ষেত্রে কি হবে। হ্যাঁ, এখন সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের মধ্যে যদি আপনাদের মধ্যে বিগিনার লেভেলে কারোর কোনো কনফিউশন থাকে, তাহলে এটা নিয়েও আমার একটা টিউটোরিয়াল আছে, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে আসতে পারেন। তো আমরা এই এক্সাম্পলটাতে দেখব অ্যাসিনক্রোনাস ক্ষেত্রেও কিভাবে ক্লোজার কাজ করে এবং একই ওয়েতেই কাজ করে আসলে। সো আমি একটা ফাংশন ডিফাইন করছি, নাম দিচ্ছি অ্যাসিনক। এটার মধ্যে আমি একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম, ধরলাম a = 20। এরপরে আমি জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন সেট টাইম আউট ফাংশন ইউজ করছি। সেট টাইম আউট ফাংশন আমরা জানি, অনেকে ইউজ করেন, যে এটা দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে একটা ফাংশন প্যারামিটার হিসাবে নেয় এবং আরেকটা হচ্ছে একটা মিলিসেকেন্ড, মানে ঠিক এই মিলিসেকেন্ড পরে এই সেট টাইম আউট ফাংশনটা এই জিনিসটাকে, এই ভিতরের এই ফাংশনটাকে কল করে দিবে। তো যখন সে কল করবে, ধরে নিলাম, তখন সে প্রিন্ট করবে কোনটা, আউটার স্কোপের, এই ফাংশনটার আউটার স্কোপ, সেট টাইম আউট ফাংশনের প্যারামিটার, সে তার আউটার স্কোপ হচ্ছে এইটা, সে কিন্তু এইটাও অ্যাক্সেস করতে পারবে। অদ্ভুত না? একেবারে বাইরের একটা জিনিস, তবুও কিন্তু সে অ্যাক্সেস করতে পারছে। তো এটা আমরা দেখেছি যে ক্লোজারের কারণে পারে। সো একইভাবে আমি তাই করলাম এবং ফাইনালি আমি অ্যাসিনক কল করে দিলাম। কি হলো? টাইম কাউন্ট হচ্ছে 3 সেকেন্ড হলে আউটপুট আসবে, হয়ে গেছে 20। সো 20 চলে আসছে। এটাও কিন্তু ক্লোজারের কারণে হয়েছে। এই যে ফাংশনটা, এই ফাংশনটার ভিতরে কিন্তু এ নাই, এ আছে কই তার বাইরে। সো ওকে কিন্তু ক্লোজার ইউজ করতে হবে। সো আমি যদি এই ফাংশনটাকে বাইরে ডিফাইন করি দেখার জন্য, জাস্ট আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে ওটাকে নিলাম, ধরলাম, নাম দিলাম মাই ফাঙ্ক। এটা আমি এখানে দিয়ে দিলাম এবং এই জায়গাটায় সিম্পলি মাই ফাঙ্ক দিয়ে দিলাম, যেন আমি মাই ফাঙ্কটাকে প্রিন্ট করতে পারি আর কি। সো আমি এখন এই জায়গাটায় আগের মতো console.dir মাই ফাঙ্ক করলাম। এখন দেখি কি আসে। এই যে মাই ফাঙ্ক, আমি যদি এখানে স্কোপের মধ্যে যাই, এই যে ক্লোজারের মধ্যে a = 20 ঢুকে আছে। সো একই আগের মতোই। সো ক্লোজারের মাধ্যমেই সে কিন্তু আসলে এই কাজটা করেছে। এখানে একটা দেখার জিনিস আছে, এর আগে আমি রেফারেন্সের একটা এক্সাম্পল দিয়েছিলাম, এখানে কিন্তু রেফারেন্সটা একটু অন্যরকম হবে। সো এটা আমি একটু দেখাতে চাই। আমি যদি এই যে ভ্যারিয়েবল a = 20, এই ভ্যারিয়েবল a = 20 তো এই ফাংশনের মধ্যে ছিল, আমি যদি এটাকে গ্লোবালে নিয়ে যাই, var a, আমি আমার সোজা কথা এটাকে বাইরে ডিফাইন করলাম, ঠিক আছে? এখন কিন্তু আর ক্লোজার দেখাবে না, আমরা জানি। এখন সে গ্লোবাল স্কোপে যেহেতু আছে, তো এখন আর কিন্তু ক্লোজার দেখাবে না, এখন জাস্ট গ্লোবালের মধ্যেই a থাকবে এবং সেটার ভ্যালু হবে কত? যদি আমরা a দেখি, এই যে 20, এর ভ্যালু 20 হয়ে আছে। অ্যাসিং ফাংশন আমি কল করে দিলাম, কল করে দেওয়া মানে সেট টাইম আউট কল হয়ে গেল, টাইমার শুরু হয়ে গেল। এরপরে আমি এর ভ্যালু বাইরে থেকে চেঞ্জ করে দিলাম, 30 করে দিলাম। আপনাদের কি মনে হয় এখন কি এই যে সেট টাইম আউট মাই ফাংশন তখন console.log এ কোন এটা সে প্রিন্ট করবে আসলে? কি মনে হয় একটু ভেবে দেখুন। ওকে, সো আমরা যদি এখন এটা আউটপুট দেখি, 30 এসছে। খেয়াল করে দেখুন, 30 এসছে। তার মানেটা কি? ওই যে আগের মতো কিন্তু আমি যখন এটাকে অ্যাসিন ফাংশনটা কল করছি, তখন সে আসলে সেট টাইম আউট, এখানে টাইমারটা চালু হয়ে যাচ্ছে। কল ব্যাক হিসাবে তার এই ফাংশনটা প্রিন্ট করার কথা console.log a, হ্যাঁ, কিন্তু যখন সে প্রিন্ট করত, এ কিন্তু 20 ছিল তার কাছে, তার দুনিয়ায়, মানে তার প্যারেন্টের দুনিয়ার কাছে এটা 20 ছিল। কিন্তু এটা যেহেতু একটা গ্লোবাল ভ্যারিয়েবল, সো এটাকে বাইরে থেকে আমি এখানে চেঞ্জ করে দিলে ওই টাইমিং পিরিয়ডের মধ্যেই, তার মানেটা কি, এ ভ্যালু চেঞ্জ করছে আমি বাইরে থেকে, তারপরেও সে কিন্তু এটাকে ট্র্যাক রাখছে। দ্যাট মিনস আমি যদি এখন এই গ্লোবালের মধ্যে যাই, আমি দেখবো A30। সো সে তো আসলে, আমি বলেছিলাম যে ক্লোজার কিন্তু রেফারেন্স করে রাখে ভ্যালু। সো ও যেহেতু এই এর রেফারেন্সকে রাখছে, সো সেট টাইম আউট যখন অনেকক্ষণ পরে, 3 সেকেন্ড পরে যখন মেইন থ্রেডে এই জিনিসটাকে পাঠিয়ে দেয়, এই যে মাই ফাংশনটা, তো কিন্তু সেট টাইম আউট কিন্তু অন্য জায়গায় কাজ করে। সে কিন্তু জাভাস্ক্রিপ্টের মেইন থ্রেডে কাজ করে না। এটা আপনারা আমার অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়ালটা দেখলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো এখন জাস্ট আমি ওটাকে রেফার করে বলছি যে অ্যাসিনক্রোনাস ওয়েতে যখন কাজ হয় একটা ফাংশন, তখন কিন্তু সেট টাইম আউট, এই যে মাই ফাংশনটা, এটা কিন্তু একটা 3 সেকেন্ড পরে অন্য একটা জায়গা থেকে আসে। হ্যাঁ, তো ওয়েব এপিআই থেকে আসে, ওয়েব এপিআই থেকে জাভাস্ক্রিপ্টের মেইন থ্রেডে আবার ঢুকে কল হয়। সো সে একটা বাইরের দুনিয়া থেকে ঘুরে আসছে, আরেকটা জায়গা থেকে ঘুরে আসছে, তারপরেও সে কিন্তু যখন এটাকে কল করতে যাবে, সে কিন্তু এর রেফারেন্সটা তার কাছে আছে। ওই অবস্থায় এর রেফারেন্স কি? 30।
কারণ একদম মেইন A30 হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে কিন্তু। সো সে যখন প্রিন্ট করছে তখন কিন্তু সে এখন 30 প্রিন্ট করছে। সো এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি। এই জিনিসটা আপনারা নিজে নিজে আরও প্র্যাকটিস করবেন, আরও বিভিন্ন এক্সাম্পল দেখবেন, বাট বেসিক কনসেপ্ট আমি দিয়ে দিলাম যে অ্যাসিনক্রোনাস ক্ষেত্রেও মনে রাখতে হবে যে ওই রেফারেন্সটা কিন্তু সে ধরে রাখে। সো এই কারণে এরকম গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করার সময় এবং var দিয়ে ইউজ করার সময় খুব সাবধান। হ্যাঁ, সো এই জন্য আমরা যদি এরকম নিজের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে এই var ইউজ করার, এই জন্যই লেটের পরে আবির্ভাব হয়েছে যে var যদি আমরা বাইরে রাখি এবং এই যে বাইরে থেকে আমি এটাকে চেঞ্জ করে দিলাম, আমি জানি আরে আমি তো আগে কল করেছিলাম তাহলে তো আমার a=20 প্রিন্ট হবে, কিন্তু পরে আমি প্রোগ্রামে অনেক লাইন লেখার পরে এখানে কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্টালি এর ভ্যালু চেঞ্জ করে দিলাম, তাহলে আমার ওই সেট টাইম আউট মানে অ্যাসিনক্রোনাস ফাংশন যেগুলো আছে সেগুলো ফাংশন যদি একে রেফার করে সেগুলো সব চেঞ্জ হয়ে যাবে। সো এই জিনিসটা আরেকটা জিনিস যেটা ক্লোজারের বোঝা মানে আপনাদেরকে বুঝতে হবে যে ক্লোজার তার পেটের মধ্যে যে ভ্যারিয়েবলটাকে নিয়ে যায় সে আসলে টোটাল ভ্যারিয়েবলটাকে নিয়ে যায় না, সে আসলে ভ্যারিয়েবলের রেফারেন্সকে নিয়ে যায়। এবারে আমি ক্লোজারের আরেকটা এক্সাম্পল দেখাবো, আরও মোর প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে আমরা সাধারণত কোনো জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশনে আমরা অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাই। হ্যাঁ, অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠিয়ে একটা এপিআই ইউআরএল থেকে আমরা ডেটা নিয়ে আসি। সো এরকম কাজের সময়ও ক্লোজারের ব্যবহারটা কীরকমভাবে হয় সেটা আমি দেখাবো। তো আমরা জানি যে এই ধরনের এপিআই রিকোয়েস্ট করার জন্য আমরা বিল্ট ইন ফাংশনও ইউজ করতে পারি। জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন আছে ফেচ, আবার আমরা চাইলে থার্ড পার্টি লাইব্রেরি যেমন এক্সিওস এরকম জিনিস ইউজ করতে পারি, বা jQuery ইউজ করে jQueryর অ্যাজাক্সও আমরা কল করতে পারি। সো আমি যেটা করবো আমি ফেচ ইউজ করেই দেখাই, বিল্ট ইন জিনিসটা নিয়েই কাজ করি। সো আমি একটা ফাংশন লিখছি আগের বারের মতোই, নাম দিলাম এপিআই ফাংশন, এবং ধরে নিলাম এই ফাংশনটা ইউআরএল, যে ইউআরএল রিকোয়েস্ট করবে সেই ইউআরএলটা প্যারামিটার হিসেবে নেয়, এবং তারপরে সে ফেচ বিল্ট ইন ফেচ ফাংশন কল করে, সেই ফেচ ফাংশন ইউআরএলটা দিয়ে কল করে। এরপরে কি হয়, এই ইউআরএল এ রিকোয়েস্ট করার পর ফেচ কি করে, একটা প্রমিস রিটার্ন করে। বাই দ্য ওয়ে, যদি আপনারা প্রমিস কলব্যাক এগুলো সম্পর্কে না জানেন তাহলে সেক্ষেত্রে আমার অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট নিয়ে একটা টিউটোরিয়াল আছে যেটা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, এটা দেখে আসতে পারেন, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো এই ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয়, ফেচ প্রমিস রিটার্ন করে, সেই প্রমিস আমরা জানি দেন দিয়ে দেন ইউজ করে প্রমিসের আউটপুট নিতে হয়। তো তার মানে কি, ফেচে আমি যে ইউআরএলটা কল করেছি অনেকক্ষণ পরে, অনেকক্ষণ না আসলে সাথে সাথেই আসবে, কিন্তু অ্যাসিনক্রোনাস ওয়েতে, মানে একটু সময়, কিছু মিলি সেকেন্ড হলেও সময় লাগবে। সো আসার পরে রেজাল্টটা যখন আসে তখন আমরা দেন ব্লকের মধ্যে এটার আউটপুটটা পাই, রেজাল্টটা পাই। সো এই রেজাল্টটা হচ্ছে এখানে থাকে, আর এই জায়গাটায় আমার রেজাল্টটা মানে এখানটায় আমার রেজাল্টটা আমি চাইলে console.log করে রেজাল্টটা পেতে পারি। সো এই গেল আমার এপিআই ফাংশন ডান। সো আমি ফাইনালি কি করলাম, জাস্ট এই এপিআই ফাংশনটা কল করে দিলাম। আচ্ছা, এখন এটা তো একটা ইউআরএল পাঠাতে হবে আমাকে। তো আমি ইউআরএল পাঠানোর জন্য আমি এপিআই, আপনারা অনেকেই জানেন জেসন প্লেস হোল্ডার খুবই পপুলার, আমি এটার একটা যে কোনো একটা ইউআরএল ইউজ করছি, এটা গেট ইউআরএল, এটা আমি ইউজ করছি। এটা একটা ফেক ইউআরএল জেনারেটর একটা ওয়েবসাইট। সো এখান দিয়ে আমরা যে কোনো আমাদের এপিআই ইউআরএল টেস্ট করতে পারি। সো আমি ওই ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আমি কল করি, এই যে আমার একটা সার্টেন টাইম পরে আমার আউটপুট আসছে, ঠিক আছে, এবং এটা অ্যাসিনক্রোনাস ওয়েতে আসছে। সো তার মানে কি, তার মানে আমি যদি এখানে নিচে একটা console.log থাকতো আমার আই এম হেয়ার, কি মনে হয় আপনাদের কোনটা আগে প্রিন্ট হবে? ডেফিনেটলি আই এম হেয়ার আগে প্রিন্ট হবে, তারপরে মানে অ্যাসিনক্রোনাস ওয়েতে যে হচ্ছে সেটা বোঝানোর জন্য আমি এটা দেখালাম যে আগে এটা হয়ে যায়, তারপরে আসলে এইটার যে আউটপুট সেই console.logটা আসে আর কি। যেহেতু খুব দ্রুত আসছে মানে বোঝা যাচ্ছিল না, এই কারণে আমি এরকম করে একটা লাইন লিখে দেখালাম। সো তার মানে কি, আউটপুট আসছে। এখন আমার এখানে ক্লোজারের সম্পর্কটা হচ্ছে এই যে ইউআরএলটা আমি পাস করেছিলাম সেটা তো আমি বাইরে থেকে এই ফাংশন কল করে পাস করলাম, এটা হচ্ছে এই স্কোপটার মধ্যে ছিল, এই ইউআরএলটা আসলে এই যেটা আমি মার্ক করেছি এই জায়গাটার মধ্যে ছিল। ফেচ সেই ইউআরএলটাকে প্যারামিটার হিসাবে নিয়ে নিচ্ছে, ভালো কথা। তারপরে দেনের মধ্যে আবার আরেকটা ফাংশন, মানে দেন কিন্তু এক্সিকিউট হচ্ছে অনেক পরে। সো এই ফাংশনটা, এই ভিতরের দেনের মধ্যে যে ফাংশনটা সেটা কিন্তু অনেক পরে আসছে, তারপরও মানে এবং ততক্ষণে কিন্তু এপিআই ফাংশন কল শেষ হয়ে গেছে, কিন্তু সে কিন্তু মনে রেখেছে। এর মধ্যে যদি আমি এই যে ইউআরএলটা, সে কিন্তু মনে রেখেছে, এই রেজাল্ট আসার পরেও কিন্তু আমি এই ইউআরএলটাকে অ্যাক্সেস করতে পারবো। দেখার জন্য যদি আমি এখানে রেজাল্ট না নিয়ে আমি ইউআরএলটাকেই প্রিন্ট করি, দেখেন ইউআরএল কিন্তু আছে। তার মানে এর মধ্যে যদি আমি আরও এরকম নেস্টেড ফাংশন থাকতো,
দেনের মধ্যে আরেকটা দেনের মধ্যে দেন, তার মধ্যে দেন, তারপরে যদি আরও নেস্টেড ফাংশনের মধ্যে থাকতো, একদম লাস্টে যে আছে সেও কিন্তু আসলে একদম ফার্স্টের এই ওয়ার্ডকে অ্যাক্সেস করতে পারতো, এবং এটা করতে পারছে জাস্ট বিকজ অফ ক্লোজার। সো এখানেও যদি আমরা এরকম console.dir দিয়ে আমি যদি এই ফাংশনটাকে প্রিন্ট করি, আমি এখানেও দেখবো ক্লোজারের মধ্যে ইউআরএল ঢুকে আছে। কিন্তু যদি আমি এখানে ইউআরএল না ইউজ করি, যদি আমি এখানে ইউআরএল না ইউজ করে জাস্ট রেজাল্টটা প্রিন্ট করে দিই, সেই ক্ষেত্রে কিন্তু ক্লোজারের মধ্যে আর এটা থাকবে না। ফাইনালি এবার আমি আরেকটা এক্সাম্পল দেখাবো। এটাও অনেক সময় বিভিন্ন জব ইন্টারভিউতে এই কোশ্চেনটা আস্ক করা হয়, এবং এটা একটা কমপ্লেক্স প্রবলেম এবং খুবই ট্রিকি একটা প্রবলেম। তো এটাও আমি একটা এক্সাম্পল দিয়েই বোঝাবো, বেশি কথা না বলে। সেটা হচ্ছে ক্লোজার যে আমরা দেখলাম, এই ক্লোজারটা বেসিক্যালি যখন লুপের মধ্যে কাজ করে তখন একটা প্রবলেম আমরা ফেস করি, মানে অনেক সময় করি, মানে আনপ্রেডিক্টেবল হয়ে যায় ব্যাপারটা অনেকটা। সেটা কিভাবে, সেটা আমি একটু দেখাই। আমরা একটা সিম্পল ফর লুপের কথা চিন্তা করি। ধরি i is equal to 0, i less than 3, i plus plus, মানে ফর লুপটা 3 বার চলবে, i এর ভ্যালু 3 বার চলবে, এবং এটার ভিতরে আমি আরেকটা ফাংশন ডিফাইন করছি, এবং জাস্ট সিম্পলি ফাংশনের মধ্যে আমি আইটাকে console.log করে দিচ্ছি। সো তার মানে এই ফাংশনটা এই ফর লুপের মধ্যেই আছে, এই স্কোপের মধ্যেই আছে, এবং সত্যি কথা বলতে সে আসলে গ্লোবাল স্কোপেই আছে। তারপরে আমি জাস্ট এই ফাংশনটা কল করে দিলাম, তাহলে আউটপুট কি আসবে? এক্সপেক্টেড 0 1 2। প্রথমে আই এর মান 0, এই ফাংশন ডিফাইন হবে, তারপরে সেই ফাংশন কল করার কারণে আই এর মান 0 ফার্স্টে প্রিন্ট হবে, তারপরে 1 প্রিন্ট হবে, 1 করে যোগ হবে, সো 0 1 2 এভাবে হবে। এবং এখানে যদি লেটের জায়গায় আমি var লিখি তাও একই রেজাল্ট আসবে, ঠিক আছে? কারণ ভারের ক্ষেত্রেও কি হচ্ছে, ভারের মানে এক্ষেত্রেও একই আউটপুট, কারণ ভার এখানে থাকা সত্ত্বেও, মানে var মানে হচ্ছে এই ব্লক স্কোপের বাইরেও জিনিসটা কাজ করে, মানে এইভাবে লেখা আর এইভাবে লেখা আসলে একই। তো এই ক্ষেত্রে আসলে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ মানে ক্লোজারের কিন্তু প্রয়োজন হচ্ছে না, কারণ আমি এখানে এই স্কোপের মধ্যে, আমি গ্লোবাল স্কোপের মধ্যে আসলে ফাংশনটাকে রান করছি। সো সিম্পলি আমি আয়ের মান ফার্স্টে 0 পাচ্ছি, 1 পাচ্ছি, 2 পাচ্ছি, এভাবে হচ্ছে। কিন্তু হোয়াট ইফ আমার যদি, আমি আবার আগের জায়গায় ফেরত যাচ্ছি, লেট i is equal to 0-তে, আমার যদি এই ফাংশনটা এই স্কোপের বাইরে থেকে কল করা হতো, লাইক যদি আমি এই পুরো ফাংশনটাকে সেট টাইম আউট দিয়ে যদি আমি র্যাপ করে দেই, সরি এটার জায়গায় হচ্ছে আগে ফাংশনটা র্যাপ করে দিলাম, তাহলে এখানে কল করার প্রয়োজন হচ্ছে না, কারণ সেট টাইম আউট তো অটোমেটিক চলে। সো এটা যদি আমি র্যাপ করে দেই, কি ভুল হইলো, সিনট্যাক্স এরর, আচ্ছা ও এখানে একটা সেমিকলন বেশি হয়ে গেছে, আচ্ছা। সো এটা যখন আমি করছি, এই যে 3 সেকেন্ড পরে ফার্স্টে 0, তারপরে 1, তারপরে 2 প্রিন্ট হয়েছে, এক্সপেক্টেড। কিন্তু এখানে একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে এই ফর লুপটা কিন্তু সিনক্রোনাস একটা জিনিস, কিন্তু ভিতরের যে সেট টাইম আউট সেটা একটা অ্যাসিনক্রোনাস ব্যাপার। মানে সেট টাইম আউটের ভিতরে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা কিন্তু কল হবে ফর লুপ শেষ হওয়ার পরের থেকে 1 সেকেন্ড পরে প্রথমবার রান হবে একবার, 2 সেকেন্ড পরে আরেকবার রান হবে, 2 প্রিন্ট করবে, তারপরে আরেকবার রান হয়ে 3 প্রিন্ট করবে। সেটা ভেরিফাই করতে পারি আমি যদি লাস্টে একটা console.log দেই, আফটার ফর লুপ, তাহলে দেখুন আগে কিন্তু আফটার ফর লুপ চলে আসছে, তারপরে 1 সেকেন্ড পরে এই 0, তারপরে হচ্ছে 1, তারপরে 2, এভাবে হবে জিনিসটা। সো তাহলে এইটুকু আমরা বুঝলাম, এবং এখানে কিন্তু মানে আমাদের কোনো কনফিউশন থাকলো না যে মানে কিভাবে জিনিসটা রান করছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যেই আমি লেটকে যদি var করে দেই, সেভ দিলাম, এবারে অদ্ভুত ব্যাপার, 3 বার 3 প্রিন্ট হয়েছে। আমার কিন্তু আগের বারের মতো 0 1 2 এভাবে হয়নি, 3 বার 3 প্রিন্ট হয়েছে। কেন? এইটাই হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনটা অনেক ক্ষেত্রেই জব ইন্টারভিউতে করা হয়, কারণ এটা খুবই অ্যাডভান্সড একটা কোশ্চেন। কিন্তু ক্লোজার বুঝলে এবং লেট var এই জিনিস দুইটার স্কোপ জিনিসটা বুঝলে আসলে জিনিসটা খুবই সিম্পল। সেটা আমি একটু মানে এখন ডেসক্রাইব করি। ডেসক্রাইব করার আগে আমি আবার লেটে ফেরত গেলাম। সো এখন আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ার ছিল 0 1 2 হচ্ছিল। এখন আমরা জানি লেট জিনিসটা কি। লেট জিনিসটা হচ্ছে ব্লক স্কোপ। তার মানে এই যে লেট আই এর মান যে আমি ডিফাইন করলাম, এই ফর লুপের ভিতরে শুধুমাত্র এই আইটা কাজ করবে।
তার বাইরে কিন্তু কাজ করবে না। সো যার কারণে সেট টাইম আউট ফাংশনটা যখন এখানে ফার্স্ট টাইম যখন এই লুপটা চলছে, প্রথমবারে আই এর ভ্যালু যখন 0, তখন সেট টাইম আউট ফাংশনটা ডিফাইন হচ্ছে, মানে কল হচ্ছে। সো তখন কি হবে, এটা শেষ হওয়ার পরে এই ফাংশনটা তাকে কল করতে হবে, তার মানে ডেফিনেটলি তাকে ক্লোজার ইউজ করতে হবে, কারণ রিমেম্বার করতে হবে ভ্যারিয়েবল এই ভিতরের, কারণ এই আইটা তো আসলে বাইরের স্কোপে আছে। হ্যাঁ, সো এই স্কোপ থেকে এটাকে পেতে হলে আমাদেরকে তো অবশ্যই, যেহেতু পরে আমি এটাকে কল করব, তাহলে আমাকে ডেফিনেটলি রেফারেন্স করার জন্য আমাকে ক্লোজার ইউজ করতে হবে। তাহলে যেহেতু এটা লেট এবং এখানেই এর এই স্কোপের বাইরে তার আর কাজ নাই, তো যখনই ফর লুপ একবার ইটারেট করে শেষ হচ্ছে, তখন যখন আরেকবার আই এর ভ্যালু 1 হচ্ছে, তখন কিন্তু সেই আইটা একটা নতুন আই ক্রিয়েট হচ্ছে, সেপারেট আর একটা আই ক্রিয়েট হচ্ছে। আই ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, কিন্তু সেটা একটা সেপারেট আই। সো যার কারণে সেকেন্ড টাইম এই ফাংশনটা সেকেন্ড আর একটা আই পাচ্ছে। কিন্তু যখন var ইউজ করছি আমরা, সেই ক্ষেত্রে ব্যাপারটা উল্টা হয়, কারণ var যখন এখানে ইউজ করব আমরা, তখন আসলে কি হয়, তখন এই ফাংশনের মধ্যে var আমরা জানি হচ্ছে ফাংশন স্কোপড। সো ফাংশন স্কোপড মানে এই ভারটা যেহেতু আমি এভাবে ইউজ করেছি, এটা এইভাবে ইউজ করা মানে আমি এর আগেও বলেছি এটা গ্লোবাল স্কোপে আসলে আছে, তার মানে আমি ভারটাকে আসলে এইভাবে যদি লিখতাম তাহলে যা হতো ব্যাপারটা আসলে তাই। সো এইভাবে লেখার কারণে আই যে ভ্যালুটা, সে কিন্তু এর ভিতরেও একই আই, মানে আমি যদি এই স্কোপের ভিতরে আইকে চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমি আসলে মেইন আইটাকে চেঞ্জ করছি। সো আমার কিন্তু ইন্ডিভিজুয়াল আই হচ্ছে না, একটা সিঙ্গেল আইকে আমি চেঞ্জ করছি। যার কারণে ফার্স্ট টাইম যখন সেট টাইম আউট তার ক্লোজারের মধ্যে ক্লোজারটা যখন রান করছে, তখন সে যখন আই এর ভ্যালু 0, হ্যাঁ, সে আসলে একটা ভ্যালুই রেফারেন্স করছে। কিন্তু এর আগে আমি একটা এক্সাম্পল দেখেছিলাম অনেকটা সেরকম, যে সে যখন এই ফর লুপ শেষ হয়ে যাচ্ছে, দেখেন এই আমি কিন্তু একটু আগেই বলেছিলাম যে সেট টাইম আউটের ভিতরের ফাংশনগুলো এক্সিকিউট করা শুরু করে, এই ফাংশনগুলো এক্সিকিউট করা শুরু করে ফর লুপটা শেষ হওয়ার পর। সো ফর লুপটা যখন শেষ হয়, এই সময় আয়ের ভ্যালু কত, এই সময় আয়ের ভ্যালু যদি var দিয়ে লিখি, কি আয়ের ভ্যালু দেখেন ফার্স্টেই কিন্তু 3, তার মানে আই কিন্তু আগেই 3 হয়ে গেছে, তারপরে আমার এই ফাংশনগুলো কিন্তু কল হচ্ছে। তাহলে এই ফাংশনগুলা কি করছে, ওই আইকেই রেফারেন্স করে রেখেছে। তাহলে যেহেতু এখানে 3, তাহলে পরে যখন সে এখানে এই কনসোল ডট লগ যখন আউটপুটগুলো দিবে, তাহলে আই 3 হিসাবেই আসতে থাকবে সবগুলা। এটাকে আরো যদি ক্লিয়ার করে দেখতে চাই, তাহলে আমরা আমাদের আগের মতো আমরা ডিআইআর করে দেখতে পারি। কিভাবে, চলুন দেখা যাক। ফার্স্টে আমরা লেট নিলাম, লেট দিয়ে দেখি কেসটা কি হয়। সরি, এখানে তো এখন আর কনসোল ডট লগ বাইরে করা যাবে না, যেহেতু লেট হচ্ছে ব্লক স্কোপ। সো এটা ছিল আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ার। দেখি এটা কিভাবে ক্লোজারের মাধ্যমে কাজটা হচ্ছে। তো ক্লোজার হচ্ছে আমাকে এই ফাংশনটা প্রিন্ট করতে হবে, রাইট? সো তাহলে এই ফাংশনটাকে আমি একটু প্রিন্ট করার সুবিধার জন্য আমি এটাকে কনস্ট দিয়ে লিখি, কনস্ট ধরলাম মাই ফাং ইজ ইকুয়াল টু, এই ফাংশনটাকে আমি এখানে ডিফাইন করলাম এবং এইখানটায় আমি মাই ফাংশন কল করে দিলাম, একই কথা। কিন্তু এটাকে আমি এখন ডিআইআর করব, তাহলে কনসোল ডট ডিআইআর মাই ফাঙ্ক। আচ্ছা, সো দেখি, আচ্ছা এখানে সে আসলে একটা হিসাবেই ধরছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা যেটা করি, এটা যেটা হয় যে জাভাস্ক্রিপ্টে যখন এই অবজেক্ট প্রিন্ট করে গুগল ক্রোম তার ব্রাউজারে, মানে কনসোলে, তখন ওই একই ধরনের জিনিসগুলোকে র্যাপ করে একসাথে করে ফেলে। কিন্তু নেস্টেড অবজেক্ট, তার ভিতরে যদি একটা প্রপার্টি চেঞ্জডও থাকে, তাও সে একই রকমের জিনিস মনে করে সে আসলে 3টা দেখাই দিচ্ছে একবার, কিন্তু আসলে জিনিসটা সেম না, ভিতরে প্রপার্টি আলাদা আছে। তো সেটাকে আলাদা করার জন্য আমি এর উপরে সিম্পলি একটা সেপারেটর রাখি, আমি এর উপরে একটা কনসোল ডট লগ রাখি, ধরলাম আইটাই আমি কনসোল ডট লগ করলাম। এই ডিআইআর করার আগে আমি আইটা আলাদা করলাম। সো এইবার আমি যদি দেখি, এই যে এবার আমি 3বার পাবো। সো কি হচ্ছে, আচ্ছা লাস্টে কনসোল ডট লগটাও দিয়ে রাখি, কে আগে হয় বলে, আফটার ফর লুপ। সো এখন কি হচ্ছে, এখন কিন্তু এই যে, সো আমার আফটার ফর লুপ কিন্তু আগে হচ্ছে, তারপরে 0 1 2 আসলো, এটা আমার এক্সিকিউশনের ক্ষেত্রে। আর যখন ডিফাইন করেছি তখনকার কনসোল লগগুলো হচ্ছে এটা। খেয়াল করি, যখন আই এর ভ্যালু 0, তখন সে কি করছে, তখন তার ক্লোজারের মধ্যে আই ইজ ইকুয়াল টু 0। যখন আই এর ভ্যালু 1, তখন তার ক্লোজারের মধ্যে আই এর ভ্যালু 1। যখন 2, তখন তার ক্লোজারের মধ্যে আই এর ভ্যালু 2, তাই না? তাহলে ফাইনাল পর্যন্ত 0 1 2 এই 3টা জিনিস তার রেফারেন্স ছিল, এই জন্য সে এই 3টা প্রিন্ট করেছে। কিন্তু এবার যদি আমি সিম্পলি এটাকে ক্লিয়ার করি, এই লেটটাকে যদি আমি বার করে দেই, তাহলে কি দাঁড়ায় দেখি।
একই অবস্থা এখানে আফটার দ্য লুপ, তারপরে 3 বার 3 প্রিন্ট হয়ে গেল। কিভাবে? যখন i এর ভ্যালু 0 তখন আমাদের এখানে কিন্তু ক্লোজারই নাই। কারণ কি? কারণ হচ্ছে আমার আগের বলা এক্সাম্পলের কথা চিন্তা করেন, এই ক্ষেত্রে কিন্তু আমি var ইউজ করেছি। var এই জিনিসটার জন্য কিন্তু ক্লোজারের প্রয়োজন নাই, আমি বলেছিলাম যে এটা গ্লোবাল স্কোপে আছে। সো এটাও একটা ক্লোজার, যদিও কিন্তু আমি আবারও বলেছি যে ইনডিরেক্টলি এটাকে এখন আসলে ক্লোজার বলা হয় না, এটা বলা হয় যে পরের স্টেপ থেকে, মানে গ্লোবাল স্কোপের জিনিসটাকে আসলে ক্লোজারের মধ্যে ধরা হয় না। সো এই ক্ষেত্রে ক্লোজার কিন্তু প্রয়োজন হচ্ছে না, এই আইটা আসলে কিন্তু এই গ্লোবালের মধ্যে আছে। সো যখন, এবং এই আই কিন্তু চেঞ্জ হচ্ছে না, এরপরে যখন আমি আই এর ভ্যালু প্লাস প্লাস করে 1 করব তখন আসলে এই আইটাই চেঞ্জ হচ্ছে, এই গ্লোবালের আইটাই চেঞ্জ হচ্ছে। সো যার কারণে এই জায়গাটাতেও যদি আমি আই দেখি, এই গ্লোবালের মধ্যে কত আছে, i is equal to 3 আছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে বললাম যে মানে ফার্স্টে তো ফর লুপগুলো শেষ হয়ে যাবে, এখানেই কিন্তু আমার 3 চলে আসে, এই জায়গাটাই কিন্তু 3 চলে আসে, তাই না? এই যে এই জায়গাটায় যদি আমি console.log করতাম আইটাকে, তাহলেই কিন্তু আমার 3 চলে আসে, এই যে 3। সো যেটা হয়, যখন রেফারেন্স ভ্যালুগুলো কল হতে থাকে তখন তো সে কি করে, সে তো রেফার করে আছে, এই আইকে রেফার করে আছে, পয়েন্ট করে আছে। সো প্রোগ্রামের পরেও যদি আমি আইকে চেঞ্জ করে দিই রেফারেন্স ভ্যালুগুলো, যেহেতু ওরা পরে কল হচ্ছে, সো তারা আসলে ওই নতুন রেফার্ড ভ্যালুগুলো পাচ্ছে, যার কারণে প্রথমবারেও সে 3 পাচ্ছে, যখন সেকেন্ড টাইম সে যখন কল করছে তখনও সে আসলে 3 পাচ্ছে, এই যে এখানেও 3 পাবে, এখানেও 3 পাবে, কারণ এটা আসলে ক্লোজার ইউজ হয় নাই, সে আসলে গ্লোবাল স্কোপের যে মেইন যে আই তাকে রেফার করে রেখেছে, সেই আইটাই বারবার আপডেট হচ্ছে, যার কারণে সিম্পলি লেট আর ভ্যার এই দুইটার মানে জাস্ট একটা ছোট্ট ইয়ের কারণে আমার পুরো আউটপুটই চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। যদি সবকিছু ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি বলবো যে এই যে আমি অনেকগুলো এক্সাম্পল দিলাম, এই সবগুলো এক্সাম্পল যদি আপনারা বারবার দেখতে থাকেন তাহলে ক্লোজার জিনিসটা আরো ক্লিয়ার হবে। এছাড়াও ক্লোজারের আরো অনেক কমপ্লেক্স এক্সাম্পল আছে, বাট এই বেসিক এক্সাম্পলগুলো যদি স্টেপ বাই স্টেপ আপনারা টু দ্য পয়েন্ট, এবং এই যে আমি যে বললাম যে console.dir করে প্রয়োজন মতো যদি আপনি কোনো জায়গায় আটকে যান, এরকম করে যদি দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্লোজার আসলে কিভাবে কাজ করে, এবং নিজে নিজে অনেক ইউজ কেস তখন জেনারেট করতে পারবেন। ডিবাগ করতে আপনার সুবিধা হবে, কারণ আপনি এখন বেসিক কনসেপ্টগুলো জানেন। সো সামারি যদি আমি করি তাহলে কি দাঁড়ায়, ক্লোজার হচ্ছে জাভাস্ক্রিপ্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। ক্লোজার না বুঝলে আসলে জাভাস্ক্রিপ্টের অনেক কিছুই আসলে সামনে গিয়ে আটকে যাবে, অ্যাসিনক্রোনাস কাজ করতে গিয়েও প্রবলেম হবে। সো দ্যাটস ওয়াই ক্লোজার নিয়ে আজকে আমি এত বড় একটা ভিডিও করলাম, এতগুলো এক্সাম্পল দিলাম। তো সামারি যদি করা হয়, যদি আপনি কোনো জব ইন্টারভিউতে যান বা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ক্লোজার, সিম্পল এক মানে অ্যান্সার হবে বাংলায় বললে যে ক্লোজার হচ্ছে একটা কিছুই না, সে হচ্ছে একটা ফাংশন উইথ সাম রিমেম্বার্ড ভ্যালুস। হ্যাঁ, যে ভ্যালুগুলো আসলে বিভিন্ন মানে তার মানে মানে তার ইউজ তার নিজের স্কোপের মধ্যে নাই, কিন্তু সে অন্য জায়গা থেকে রেফারেন্স করে নিয়ে এসছে, মানে তার আগের স্কোপ থেকে বা তার আগের স্কোপ থেকে, তার কোনো প্যারেন্ট স্কোপ থেকে সে রেফার করছে। হ্যাঁ, সো এরকম কেস হলেই আসলে তাকে ক্লোজার বলা হয়। সো ক্লোজার জিনিসটা হচ্ছে একটা ফাংশন উইথ সাম রিমেম্বার্ড ভ্যালুস। ঠিক আছে, এই হচ্ছে ক্লোজারের মোটামুটি সামারি। আর ক্লোজার কি কি বিভিন্ন ইউজ কেস নিয়ে আমি বললাম, এবং জব ইন্টারভিউতে নর্মালি এই ক্লোজার নিয়ে অনেক বেশি কোশ্চেন করা হয়, কারণ নর্মালি একজন প্রোগ্রামারের জাভাস্ক্রিপ্টের ডেপথ বোঝার জন্য, বেসিক বোঝার জন্য আসলে ক্লোজার নিয়ে কোশ্চেন করাটা খুবই সিগনিফিকেন্ট, কারণ ক্লোজার যে বুঝে, আরও এরকম টপিক আছে জাভাস্ক্রিপ্টের যেগুলো নিয়ে আসলে জব ইন্টারভিউতে কোশ্চেন করা হয়, এবং বোঝা যায় যে আসলে একজন প্রোগ্রামার জাভাস্ক্রিপ্টকে জাস্ট করার জন্য করেছে, নাকি আসলে সে প্রতিটা স্টেপ ধরে ধরে গিয়েছে এবং প্রতিটা ইন্টারনালি ভেতরে কি হয় পুরো জিনিসটা জানে। কারণ লার্জ অ্যাপ্লিকেশন যখন আমরা করব, বিগার অ্যাপ্লিকেশন যখন আমি জাভাস্ক্রিপ্টে করব, জাভাস্ক্রিপ্ট কিন্তু খুব ছোট্ট পারপাসে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করা হয়েছিল। 1995-এ যখন জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে কিছু ইন্টারঅ্যাক্টিভিটি করার জন্য করা হয়েছিল, কিন্তু এখন কিন্তু জাভাস্ক্রিপ্ট জাস্ট ওইটুকু কাজের মধ্যে সীমাবদ্ধ নাই। জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন অনেক ধরনের লার্জ স্কেল অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, ব্যাক এন্ডের কাজ করা যাচ্ছে, জাস্ট বিকজ অফ দিস থিংস। এই যে জাভাস্ক্রিপ্টের কিছু বিউটিফুল ফিচার্স আছে, ক্লোজার্স, প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ, এটাই প্রোটোটাইপ নিয়ে আমি এর পরে একটা টিউটোরিয়াল করবো। দিস টপিকস আর রিয়েলি ইম্পর্টেন্ট ফর জাভাস্ক্রিপ্ট। সো অনেকেই আমাকে দেখেছি কোশ্চেন করতে থাকে যে ভাইয়া ক্লোজার নিয়ে বলেন, আমি হয়তো ক্লোজার নিয়ে বলার আগে আমি লেট কনস্ট নিয়ে বলছি, তারা বিরক্ত হচ্ছে যে আরে লেট কনস্ট তো বুঝি ভাই, ক্লোজার নিয়ে বলেন। কিন্তু আপনারা দেখলেন যে যদি লেট কনস্ট কিন্তু এত ইজি না। হ্যাঁ, লেট ভার কনস্ট এগুলো কিন্তু এগুলো যে ডিফারেন্ট কেসে ইউজ হয়। আমি যদি লেট ভার কনস্টের টিউটোরিয়ালগুলো না বানিয়ে আজকে যদি ক্লোজার বুঝাতে যেতাম, আমার নিজেরই খবর হয়ে যেত। ঠিক আছে, সো স্কোপ
লেট, var, const এই তিনটা ক্লিয়ার মতো বুঝে তারপরে আসলে ক্লোজার বুঝতে আসা উচিত। সো যদি আপনারা ডিরেক্টলি ক্লোজার আজকে এই এপিসোডটা শুরু করেন, আমার এই টিউটোরিয়ালটা দেখা শুরু করেন, এবং আপনাদের যদি লেট, var, const এবং স্কোপ নিয়ে, জাভাস্ক্রিপ্টের স্কোপ নিয়ে কনফিউশন থাকে, ডেফিনেটলি আমার আগের 2টা ভিডিও দেখে আসতে বলবো আমি। সেই 2টা রেফারেন্স এই ভিডিও ডেসক্রিপশনে আছে। এছাড়াও অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট নিয়ে আমি আরেকটা টিউটোরিয়াল করেছিলাম। যেহেতু আজকে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টের রেফারেন্স দিয়েছি আমি, সো আপনারা যারা অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনাদের যাদের কনফিউশন আছে তারা আমার ওই টিউটোরিয়ালটাও দেখে আসতে পারেন, সেটার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দিব আমি। সো এই ছিল আমার মোটামুটি আজকে ক্লোজার নিয়ে অনেক বড় একটা টিউটোরিয়াল। যদি এই একটানা টিউটোরিয়ালটা দেখতে আপনাদের বিরক্ত লাগে, আপনারা ভেঙে ভেঙে দেখতে পারেন। তো এই তো, কারণ আমি খুব সহজে সংক্ষেপে 5 মিনিটে বা 2 মিনিটে আমি আসলে ক্লোজার বোঝাতে পারি নাই, এটা এই জন্য আমি পার্সোনালি সরি। তো যদি আপনারা পুরোটা গো থ্রু করেন, আই থিঙ্ক ক্লোজার নিয়ে আর কনফিউশন থাকবে না এবং ক্লোজারকে আপনারা এরপর থেকে আর ভয় পাবেন না। সো এই ছিল আজকের আমার টিউটোরিয়াল। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।